আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগত। আমরা পড়ছিলাম রবার্ট গ্রিনের লেখা বই দ্য লজ অফ হিউম্যান নেচার, মানব প্রকৃতির বিধিবিধান। আজ পড়ব অধ্যায় 2, আত্মপ্রেমকে সহানুভূতিতে রূপান্তর করো। নার্সিজম বা আত্মরতিমূলক ব্যক্তিদের বিধিবিধান। নার্সিজম বা আত্মকামী বা আত্মরতিমূলক ব্যক্তিত্ব হল অপরের প্রশংসা পাওয়ার অত্যন্ত প্রবল চাহিদা। এতে আক্রান্ত ব্যক্তিরা অপরের প্রতি সহানুভূতিহীন ও ঈর্ষাপরায়ণ হয়। বিশ্বাস করে চারপাশের মানুষদের চাইতে সে বেশি গুরুত্বপূর্ণ ও শ্রেষ্ঠ, এবং এই শ্রেষ্ঠত্বের স্বীকৃতি প্রত্যাশা করে। এদেরকে নার্সিস্ট বা আত্মকামী বা আত্মরতিমূলক ব্যক্তি বলা হয়। মানুষের সাথে যোগাযোগ বা সংযোগ এবং সামাজিক ক্ষমতা অর্জনের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান হল অন্যের অনুভূতির বোঝার সক্ষমতা, যা প্রাকৃতিকভাবেই আমাদের সবার মাঝে আছে। যখন এটা চর্চা করা হয় এবং সঠিকভাবে ব্যবহার করা হয়, তখন তা আমাদের অন্যদের মেজাজ এবং মন বুঝতে সাহায্য করে। অন্যরা কি পদক্ষেপ দিতে যাচ্ছে তা উপলব্ধি করার ক্ষমতা দেয়। যাই হোক, আমাদের অভ্যাসগত আত্মরতি বা আত্মমগ্নতার দ্বারা এই উপাদানটি ভোতা হয়ে যায়। আমরা সবাই নার্সিস্ট বা আত্মরতিমূলক ব্যক্তি। জীবনে আমাদের লক্ষ্য হলো এই আত্মপ্রেম এবং আমাদের সংবেদনশীলতাকে অভ্যন্তর্মুখী করার পরিবর্তে কিভাবে বহির্মুখী করা যায় তার শিক্ষা নেয়া। একই সময়ে অবশ্যই আমাদের ভেতরে থাকা এই বিষাক্ত নার্সিস্ট বা আত্মরতিকে চিহ্নিত করতে হবে এবং এর প্রভাব ও ঈর্ষার বিষয়ের জালে আটকে পড়ার আগেই তা করতে হবে। নার্সিস্ট বা আত্মকামী ব্যক্তির ধরন ও প্রকারভেদ। জন্মগ্রহণের মুহূর্ত থেকেই আমরা মানবজাতি চিরস্থায়ীভাবে অন্যের মনোযোগের প্রয়োজনীয়তা অনুভব করি। মূলত আমরা সামাজিক প্রাণী। অন্যদের সাথে আমাদের বন্ধন গঠনের উপর নির্ভর করে আমাদের বেঁচে থাকা এবং সুখ। যদি অন্যরা আমাদের প্রতি মনোযোগ না দেয়, আমরা কোনো স্তরেই তাদের সাথে সংযোগ স্থাপন করতে পারি না। মনোযোগের কিছুটা সম্পূর্ণরূপে শারীরিক। অবশ্যই কিছু মানুষ আমাদের দেখছে এমন অনুভূতি আমাদের জীবন্ত রাখে। যারা দীর্ঘ সময় একাকী বা বিচ্ছিন্ন থেকেছে, তারা সত্যায়ন করতে পারে চোখের যোগাযোগ ছাড়া আমরা আমাদের অস্তিত্বকে সন্দেহ করা শুরু করি এবং গভীর হতাশায় নিমজ্জিত হই। কিন্তু এই প্রয়োজনও গভীরভাবে মানসিক। আমরা অন্যদের কাছ থেকে যে ধরন বা গুণসম্পন্ন মনোযোগ পাই তার মাধ্যমে নিজেদের স্বীকৃতি অনুভব করতে পারি এবং আমরা কে তার মূল্যায়ন করতে পারি। আমাদের আত্মমূল্য জ্ঞানের উপর নির্ভর করে। যেহেতু এটা মানব প্রজাতির জন্য গুরুত্বপূর্ণ, সেহেতু মনোযোগ পাওয়ার জন্য সে যে কোনো কিছু করতে পারে, এমনকি এর জন্য অপরাধ সংগঠন বা আত্মহত্যা পর্যন্ত করতে পারে। যে কোনো কাজ বা পদক্ষেপের পেছনে তাকাও এবং প্রাথমিক অনুপ্রেরণা হিসেবে তুমি এটাকে দেখতে পাবে। যাই হোক, মনোযোগের জন্য আমাদের তীব্র আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টার কারণে আমরা অনিবার্যভাবে সমস্যার সম্মুখীন হই। পরিবারে আমাদেরকে আমাদের ভাই বোনদের সাথে প্রতিযোগিতা করতে হয়, স্কুলে ক্লাসমেটদের সাথে, কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে। যে মুহূর্তে আমরা মনে করি আমরা স্বীকৃতি এবং মূল্যায়ন পেয়ে গেছি, আমরা গা ভাসিয়ে দেই। এমন হলে মানুষ পুরোপুরি আমাদের ভাগ্য সম্পর্কে উদাসীন হয়ে যাবে, কারণ তখন তাদের নিজেদের সমস্যা নিয়েই ব্যস্ত থাকতে হবে। এমনকি কিছু মানুষ আমাদের প্রতি শত্রুভাবাপন্ন হয়ে যাবে এবং তারা আমাদেরকে অশ্রদ্ধা করবে। এভাবে চলতে থাকলে যখন আমরা মানসিকভাবে একা হয়ে যাব অথবা আমাদেরকে সবাই পরিত্যাগ করবে, তখন সেসব মুহূর্ত আমরা কিভাবে সামলাবো? আমরা অন্যদের মনোযোগ এবং খেয়াল পেতে দ্বিগুণ প্রচেষ্টা চালাতে পারি, কিন্তু এটা আমাদের শক্তিকে নিঃশেষ করে দিতে পারে। প্রায় এমন চেষ্টার বিপরীতমুখী ফল হয়। যারা নিজের চাওয়া অনুসারে মনোযোগ আকর্ষণের জন্য কঠোর পরিশ্রম করে, তাদের বেপরোয়া এবং বিতাড়িত মনে হয়। আমরা অন্যদের উপর সব সময় নির্ভর করতে পারি না যে তারা সর্বদা আমাদের কাজের সমর্থন বা বৈধতা দিয়ে যাবে, যদিও আমরা এখন পর্যন্ত তীব্রভাবে এটাই প্রত্যাশা করি। ছোটবেলা থেকেই এই দোদুল্যমানতা মোকাবেলা করতে করতে আমরা বেশিরভাগই একটা সমাধানে পৌঁছাই, যেটা খুব সংগোপনে কাজ করে। আমরা এটা নিজস্বতা তৈরি করি, নিজস্ব একটা ভাবমূর্তি যা আমাদেরকে স্বস্তি দেয় এবং ভেতর থেকে নিজেদের কাজ বা দৃষ্টিভঙ্গি সম্পর্কে বৈধতার অনুভূতি জন্ম দেয়। আমাদের এই নিজস্বতা গঠিত হয় আমাদের নিজস্ব রুচি
অভিমত, বিশ্বকে কিভাবে দেখি, আমরা কাকে মূল্য দেই তার উপর ভিত্তি করে নিজস্ব ভাবমূর্তি গঠনকালে আমরা আমাদের ইতিবাচক গুণাবলীকে অতিরিক্তকরণের দিকে ঝুঁকে পড়ি এবং ত্রুটিগুলোকে গোপন রাখি। এভাবে আমরা বেশি দূর অগ্রসর হতে পারি না, কারণ যদি আমাদের নিজস্ব ভাবমূর্তি বাস্তবতা থেকে বহুদূরে বিচ্ছিন্ন হয়, তাহলে অন্য মানুষ আমাদের অসামঞ্জস্য সম্পর্কে সচেতন করে দেবে এবং আমরা তখন নিজেদের নিয়ে সন্দেহ, সংশয়ে পতিত হব। কিন্তু এটা যদি সঠিকভাবে করা হয় বা শেষ অবধি আমাদের ভেতর এমন একটা নিজস্বতার আবির্ভাব হবে যেটাকে আমরা ভালোবাসতে পারবো এবং লালন করতে পারবো। সাধারণত আমাদের শক্তি অভ্যন্তর্মুখী হয়। আমরা আমাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হই যখন আমরা এই ধরনের অনিবার্য মুহূর্তগুলোর অভিজ্ঞতা লাভ করি, যখন আমরা একা হয়ে যাই অথবা মনে করি আমাদের সঠিক মূল্যায়ন হচ্ছে না, তখন আমরা নিজের ভেতর তৈরি করা এই নিজস্বতা থেকে পেছনে হটতে পারি এবং নিজেদেরকে শান্ত করতে পারি। যদি সন্দেহ এবং হতাশাবোধের মুহূর্ত আমাদের ঘিরে ধরে, তাহলে আমাদের আত্মপ্রেম আমাদের জাগিয়ে তোলে, নিজেদেরকে যোগ্য মনে করায় এবং এমনকি অন্যদের থেকে শ্রেষ্ঠ ভাবায়। এই নিজস্ব ভাবমূর্তি থার্মোস্ট্যাট হিসেবে কাজ করে এবং আমাদের সন্দেহ ও নিরাপত্তাহীনতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মনোযোগ এবং স্বীকৃতির জন্য সম্পূর্ণরূপে আমাদের আর অন্যদের উপর নির্ভর করতে হয় না। আমাদের একটা আত্মসম্মান বোধ তৈরি হয়। এখন যে ধারণাটি আলোচনা করব তা অদ্ভুত মনে হতে পারে। আমরা সাধারণত এই নিজস্ব ভাবমূর্তিকে কারো দেওয়া বা অনুদান বলে মনে করি, যেমন শ্বাস নেওয়ার জন্য বাতাসকে গণ্য করি। এটা সম্পূর্ণরূপে অবচেতন ভিত্তির উপর কাজ করে। নিজস্ব ভাবমূর্তি নামক থার্মোস্ট্যাট কিভাবে কাজ করে তা আমরা দেখতে বা অনুভব করতে পাই না। আক্ষরিক অর্থে এটা দৃশ্যমান করার সবচেয়ে ভালো উপায় হলো তাদেরকে দেখা যাদের সুসংগত নিজস্বতা বোধের অভাব আছে। এসব মানুষকে আমরা গভীর নার্সিস্ট বা অতিরিক্ত আত্মকামী ব্যক্তি বলে ডাকতে পারি। যে নিজস্বতা আমরা অব্যাহত রাখতে চাই এবং ভালোবাসতে চাই, তা উন্নয়ন বা বিকাশের গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো 2 থেকে 5 বছর বয়স। আমরা মায়ের কাছ থেকে যত ধীরে ধীরে আলাদা হতে থাকি, ততই এমন একটা জগতের সম্মুখীন হই যেখানে তাৎক্ষণিকভাবে আমরা পরিতৃপ্ত লাভ করতে পারি না। আমরা সজাগ হতে থাকি যে আমরা একা এবং এখনো বেঁচে থাকার জন্য পিতামাতার উপর নির্ভরশীল। আমরা পিতামাতার সর্বোত্তম গুণাগুণের সাথে পরিচিত হই, তাদের সক্ষমতা, আমাদেরকে শান্ত করার ক্ষেত্রে তাদের যোগ্যতা, দক্ষতা এবং এই গুণগুলোকে আমরা আমাদের মাঝে গ্রহণ করি বা আত্মস্থ করি। যদি আমাদের পিতামাতা আমাদের স্বাধীন চলাফেরার প্রথম পদক্ষেপকে উৎসাহিত করে, যদি আমাদের শক্তিশালী হওয়ার অনুভূতিকে সমর্থন দেয় এবং স্বতন্ত্র গুণ বৈশিষ্ট্যকে স্বীকৃতি দেয়, তাহলে আমাদের নিজস্ব ভাবমূর্তির শিকড় গজিয়ে ওঠে, অর্থাৎ মূল ভিত্তি রচিত হয় এবং আমরা ধীরে ধীরে এটাকে গড়ে তুলতে পারি। যারা গভীরভাবে নার্সিস্ট বা আত্মকামী, তাদের প্রাথমিক এই বিকাশটা ভঙ্গুর হয় এবং ফলস্বরূপ তারা কখনো সঙ্গতিপূর্ণ এবং বাস্তবতা সম্পন্ন নিজস্বতা বোধের অনুভূতি গঠন করতে পারে না। তাদের পিতামাতা হয়তো নিজেরাই অতিরিক্ত আত্মকামী, তারা সন্তানের কোনো কিছু স্বীকৃতি দেয় না, এমনকি সন্তানের প্রাথমিক জীবনের স্বাধীন পদক্ষেপকে উৎসাহিত করে না, অথবা তাদের পিতামাতার সমস্যায় জর্জরিত হতে পারে। তারা সন্তানের জীবনে অতিরিক্ত মাত্রায় খবরদারি করতে পারে, মনোযোগের নামে শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরি করতে পারে, অন্যদের থেকে সন্তানদের আলাদা করে ফেলতে পারে। এমন পিতামাতা সন্তানের নিজস্বতা গঠনের ব্যাপারে কোনো সুযোগ দেয় না। আমরা গভীর নার্সিস্ট বা অতিরিক্ত আত্মকামীদের অতীত খুঁজলে দেখব তাদের প্রায় সবারই অতীত নানা সমস্যায় জর্জরিত। ফলাফল হলো জীবনের সঠিক রাস্তায় ফিরে আসার জন্য তাদের কোনো নিজস্বতা থাকে না, আত্মমর্যাদার জন্য কোনো ভিত্তি থাকে না এবং নিজেদেরকে যোগ্য ও জীবন্ত মনে করার জন্য তাদের অন্যদের ওপর নির্ভর করতে হয়। শৈশবকালে এই ধরনের নার্সিস্ট বা আত্মকামীরা যদি বহির্মুখী স্বভাবের হয়, তবে তারা যুক্তিসঙ্গত ও ভালোভাবে কাজ করতে পারে। তারা অন্যের খেয়াল এবং মনোযোগ একচেটিয়াভাবে আকর্ষণ করার ক্ষেত্রে প্রবৃত্ত অর্জন করতে পারে। তারা সবার সামনে প্রাণবন্ত এবং উল্লসিতভাবে আবির্ভূত হতে পারে। একটা শিশুর এই ধরনের বৈশিষ্ট্য ভবিষ্যৎ সামাজিক সাফল্যের লক্ষণ হিসেবে বিবেচিত হতে পারে, কিন্তু একটু গভীরে তলিয়ে দেখতে হবে। তারা আসলে ক্রমান্বয়ে মারাত্মকভাবে অন্যের মনোযোগ আকর্ষণের প্রতি আসক্ত হয়ে পড়ে। তারা নিজেদেরকে অন্যের চোখে যোগ্য অনুভব করানোর রোগে আক্রান্ত হতে থাকে। আর
তারা যদি অন্তর্মুখী স্বভাবের হয় তাহলে তারা অদ্ভুত কাল্পনিক রাজ্যের জীবনে ফিরে যায়। তারা এমন একটা নিজস্বতা কল্পনা করে যে অন্যদের তুলনায় তারাই শ্রেষ্ঠ। যেহেতু তারা অন্যদের কাছে নিজস্ব ভাবনার এই ভাবমূর্তির কোনো স্বীকৃতি পায় না, কারণ এটা সম্পূর্ণরূপে বাস্তবতা বিবর্জিত, সেহেতু তাদের মধ্যে বড় ধরনের সন্দেহ, সংশয় দানা বাঁধে। এমনকি তাদের মধ্যে আত্মঘৃণার জন্ম হয়। এক সময় তারা নিজেদেরকে কীট পতঙ্গের মতো মনে করে, একটি সুসংহত মূল বা অন্তঃসারের অভাবে নিজেদেরকে যে কোনো কিছু হিসেবে কল্পনা করতে পারে। পরিশেষে তারা যেহেতু নতুন ধরনের ব্যক্তিত্ব গঠন করতে চায়, সেহেতু তাদের অদ্ভুত কল্পনাগুলো অব্যাহতভাবে বদলাতে থাকে। অতিরিক্ত আত্মকামিতায় আক্রান্ত ব্যক্তিদের দুঃস্বপ্ন সাধারণত তাদের মধ্যে আসে ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে। তাদের অভ্যন্তরীণ থার্মোস্ট্যাট অর্থাৎ সুসংবদ্ধ নিজস্বতার জ্ঞান, যাকে ভালোবাসা যায় এবং যার উপর নির্ভর করা যায়, তা তারা বিকশিত করতে ব্যর্থ হয়। বহির্মুখীরা সবসময় মনোযোগ আকর্ষণ করে অবশ্যই নিজেদের জীবন্ত রাখার জন্য অথবা জীবন্ত থাকার অনুভূতি লাভের জন্য এবং মূল্যায়িত হওয়ার জন্য। তারা সবসময় নাটকীয় আচরণ করতে পছন্দ করে। এসব মানুষ নিজেদেরকে প্রদর্শন এবং আড়ম্বরপূর্ণ করতে চায়। তাদেরকে প্রতিনিয়ত বন্ধু এবং দৃশ্য পরিবর্তন করতে হয় যাতে তারা সম্পূর্ণ নতুন এবং টাটকা বা বিশুদ্ধ দর্শক পায়। অন্তর্মুখীরা কল্পনায় নিজস্বতার গভীরে নিমজ্জিত হয়। সামাজিকভাবে বেমানান হয়েও তারা শ্রেষ্ঠত্বের দ্যুতি ছড়াতে চায়। তাদের মধ্যে লোকজনকে শত্রু ভাবাপন্ন করে তোলার প্রবণতা রয়েছে, যা তাদেরকে অন্যদের থেকে মারাত্মকভাবে বিচ্ছিন্ন করে ফেলে। দুই ক্ষেত্রেই দ্বিধাগ্রস্ত এবং হতাশার অবশ্যম্ভাবী মুহূর্তে নিজেদেরকে শান্ত করতে নেশাদ্রব্য অথবা মদ অথবা আসক্তির যে কোনো কিছু তাদের খুব প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে ওঠে। এখানে উল্লেখিত আচরণের ধরনের মাধ্যমে তুমি অতিরিক্ত আত্মকামিতায় আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করতে পারবে। তারা যদি কখনো অপমানিত অথবা বাধার সম্মুখীন হয়, তখন তাদের কোনো প্রতিরক্ষাব্যূহ থাকে না। নিজেকে সান্ত্বনা দিতে অথবা আত্মমূল্যকে সমর্থন দিতে বা বৈধতা দিতে তাদের অভ্যন্তরের কিছু থাকে না। তারা সাধারণত ব্যাপক ক্রোধের সাথে প্রতিক্রিয়া দেখায়, প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং নিজের কাজকে সম্পূর্ণ সঠিক মনে করে। অনিরাপত্তার বোধকে কিভাবে প্রশমিত করতে হয় সেজন্য তারা শুধু এই একটি পথ সম্পর্কেই জানে। এই ধরনের লড়াইয়ে তারা আহত ভিকটিমে পরিণত হয়, অন্যদের দ্বিধাগ্রস্ত করে। তারা অতি সংবেদনশীল প্রকৃতির হয়, প্রায় সবকিছুই ব্যক্তিগতভাবে নেয়। তারা একেবারে প্যারানয়েড অর্থাৎ ভ্রমবাতুলতার লক্ষণে আক্রান্ত রোগীর মতো হয়ে ওঠে। তাদের প্রায় সব দিকে শত্রু তৈরি হয়। তুমি তাদের মুখে একটা অধৈর্যের ছাপ এবং উদাস দূরদৃষ্টি দেখতে পাবে। যখন তুমি তাদের সাথে কথা বলবে, তখন তাদেরকে তোমার কথায় মনোযোগী পাবে না। তারা আলাপ আলোচনাকে দ্রুত নিচের দিকে টেনে নেয়। তার ভেতরে লুকিয়ে থাকা নিরাপত্তাহীনতা বোধ থেকে বিভ্রান্ত করতে কোনো গল্প বা উপাখ্যান বলা শুরু করবে, যাতে তুমি তার দিকে মনোযোগ দাও এবং তার প্রশংসা করো। তারা যদি দেখে অন্য কেউ মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, তবে তারা বিদ্বেষপূর্ণ, হিংসাপ্রবণ হয়ে ওঠে, কারণ তারা ধরেই নেয় যে তারাই শুধু মনোযোগ পাওয়ার অধিকারী। তারা ঘন ঘন চরম আত্মবিশ্বাস প্রদর্শন করে। এটা সর্বদা অন্যদের মনোযোগ আকর্ষণে তাদের সাহায্য করে এবং তাদের অভ্যন্তরীণ শূন্যতা ও ভঙ্গুর নিজস্বতাবোধ সুন্দরভাবে ঢেকে রাখে। যখন তাদের চারপাশে থাকা অন্য মানুষদের ভেতরে এটা দেখা যায়, তাদের সাথে অতিরিক্ত আত্মকামিতায় আক্রান্ত ব্যক্তিদের অস্বাভাবিক সম্পর্ক হয়, যা আমাদের জন্য বোঝাটা খুবই কঠিন। তারা অন্যদেরকে নিজেদের সম্প্রসারিত রূপ হিসেবে দেখতে চায়, যা আত্মলক্ষ্য হিসেবে পরিচিত। মানুষ মনোযোগ আকর্ষণকারী যন্ত্র এবং সত্যতা প্রতিপাদনের সমর্থনকারী হিসেবে বিদ্যমান থাকে। তাদের আকাঙ্ক্ষা হলো নিজেদেরকে নিয়ন্ত্রণ করা, যেমন তারা তাদের হাত অথবা পা নিয়ন্ত্রণ করে। সম্পর্কের ক্ষেত্রে তারা সঙ্গী বা সঙ্গিনীর সাথে তার বন্ধুদের সম্পর্ক ও যোগাযোগ ধীরে ধীরে বিচ্ছিন্ন করে দেবে। মোট কথা, মনোযোগ পাওয়ার ক্ষেত্রে অবশ্যই তাদের কোনো প্রতিদ্বন্দ্বী এবং প্রতিযোগী থাকা চলবে না। কিছু উচ্চ মেধাসম্পন্ন অতিরিক্ত আত্মকামী ব্যক্তি তাদের কাজের মধ্যে দিয়ে মুক্তির পথ খুঁজে পায়, কর্মশক্তির সংযোগ স্থাপন করে এবং কার্য সম্পাদনের মাধ্যমে তারা মানুষের মনোযোগ আকৃষ্ট করে, যদিও তারা পুরোপুরি অস্থির থাকে এবং দ্রুত পরিবর্তিত হয়। যাই হোক, বেশিরভাগ অতিরিক্ত আত্মকামী ব্যক্তির জন্য তাদের কাজে মনোনিবেশ করা কঠিন। আত্মসম্মান থার্মোস্ট্যাটের অভাবে তারা সবসময় অন্যরা তাদের সম্পর্কে কি ভাবছে তা নিয়ে উদ্বিগ্ন থাকে।
এটা তাদের দীর্ঘ সময়ের জন্য বাইরের কোনো কিছুর দিকে মনোযোগ নিবিষ্ট করে রাখার বিষয়টাকে কঠিন করে তোলে। তাদের উদ্বেগ এবং অধৈর্যের প্রভাব কাজের ওপর পড়ে। এই ধরনের মানুষ যখন তখন তাদের কর্মক্ষেত্র এবং ক্যারিয়ার পরিবর্তন করে। এটাই তাদের কফিনে শেষ প্যারেক ঢুকিয়ে দেয়। কার্যাবলী সম্পূর্ণ করলেও তারা সঠিক স্বীকৃতি পায় না। তারা চিরস্থায়ীভাবে কৃত্রিম উদ্দীপিত মনোযোগের খোরাকে পরিণত হয়। অতিরিক্ত আত্মকামী ব্যক্তিদের সাথে মেলামেশা করা বিরক্তিকর এবং হতাশাজনক। তাদের কাছাকাছি গেলে অথবা একটু গভীরভাবে মিশলে তারা অনেক সময় বিপজ্জনক হয়ে ওঠে। তারা তাদের চিরস্থায়ী নাটকীয়তায় আমাদের জড়িয়ে ফেলে এবং তাদের প্রতি সর্বদা মনোযোগ না দেবার কারণে আমাদেরকে অপরাধ বোধে পোড়ায়। এই ধরনের মানুষের সাথে সম্পর্ক খুবই অসন্তুষ্টজনক হয়। এরকম কোনো ব্যক্তি কারো জীবন সঙ্গী হলে তার জীবনটাই বরবাদ হয়ে যায়। শেষ পর্যন্ত সবকিছু তাদের চারপাশ দিয়ে ঘোরাফেরা করে। এক্ষেত্রে সবচেয়ে ভালো সমাধান হলো কেউ অতিরিক্ত আত্মকামী ব্যক্তি হিসেবে চিহ্নিত হলে তার জীবন থেকে বেরিয়ে আসতে হবে, তার পথ থেকে আলাদা হয়ে যেতে হবে। এই শ্রেণীর মানুষের মধ্যে আরও এক ধরনের বৈচিত্র্য আছে, সেটা আরও মারাত্মক এবং বিষাক্ত। কারণ যে স্তরের ক্ষমতা তারা অর্জন করে তাতে তাদেরকে আত্মকামী ব্যক্তিদের নেতা বলা হবে। দীর্ঘকাল ধরেই পৃথিবীতে এই ধরনের লোক আছে। বাইবেলে বর্ণিত আবসালোম সম্ভবত এক্ষেত্রে প্রথম উদাহরণ, কিন্তু আমরা প্রাচীন সাহিত্যে এই ধরনের আরও অনেক ব্যক্তির খোঁজ পাই, যেমন আলসিবিয়াদেস, সিসেরো এবং সম্রাট নিরো। এরকম আরও অনেক নাম নেওয়া যাবে। প্রায় সব একনায়ক এবং উৎপীড়ক স্বভাবের সিইওরা এই শ্রেণীর মধ্যে পড়ে। গড়পড়তা অতিরিক্ত আত্মকামীদের চেয়ে তাদের উচ্চাকাঙ্ক্ষা অনেক বেশি হয় এবং মুহূর্তের মধ্যেই তাদের এই শক্তি কার্যে পরিণত হয়। আত্মরতিমূলক আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে তারা অন্যদের মনোযোগ এবং অনুগতদের আকৃষ্ট করে। তারা এমন সব কথা বলে ও কাজ করে যে অন্যরা তার সাহসী করতে পারে না। তাদের এই ধরনের কথাবার্তা এবং কাজ প্রশংসাযোগ্য ও খাঁটি মনে হতে পারে। কিছু উদ্ভাবনী পণ্যের জন্য তাদের একটা ভীষণ থাকতে পারে। যেহেতু তারা তাদের এই আত্মবিশ্বাস অন্যদের মাঝে ছড়াতে যায়, সেহেতু তাদের দৃষ্টিভঙ্গি উপলব্ধি করার মতো মানুষকেও তারা খুঁজে পেতে পারে। নিজের স্বার্থে মানুষকে ব্যবহার করার ক্ষেত্রে তারা পারদর্শী। যদি তারা কোনো কারণে সফলতা লাভ করে তাহলে তাদের এই প্রক্রিয়া আরও গতি পায় এবং তীব্রতর হয়। আরও বেশি মানুষ তাদের নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়, যা তাদের এই উচ্চাভিলাষী প্রবণতাকে বাড়িয়ে দেয়। যদি কেউ তাদেরকে চ্যালেঞ্জ করে তবে তা তাদের ক্রোধ ব্যাপকভাবে বাড়িয়ে দেয়, যা অন্যান্য আত্মকামী ব্যক্তিদের থেকে অনেক বেশি। তারা অতিমাত্রায় সংবেদনশীল। তারা তাদের ক্ষমতাকে জাস্টিফাই করতে সর্বদা অতি নাটকীয়তা পছন্দ করে। তারা মনে করে যে তারাই হচ্ছে একমাত্র ব্যক্তি যারা সমস্যার সমাধান দিতে পারে। মনোযোগের কেন্দ্রবিন্দু হতে এটা তাদের ব্যাপক সুযোগ দেয়। এটা নেতৃত্ব ও নির্দেশনায় কর্মক্ষেত্র কখনো স্থিতিশীল হয় না। কিছু কিছু সময় তারা উদ্যোক্তা হয়। অনুগতদের আকৃষ্ট করার যোগ্যতা এবং কারিশমা থাকার কারণে তারা তাদের কোম্পানিতে লোকজনক পেয়ে যায়। এমনকি তারা সৃষ্টিশীল বিচক্ষণ ব্যক্তিও পেয়ে যায়। কিন্তু পরিশেষে তাদের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা এবং গোলযোগের প্রতিফলন তাদের কোম্পানি এবং অধীনস্থদের ওপর পড়ে। তারা সুসংগত একটি কাঠামো অথবা সংগঠন দাঁড় করাতে পারে না। সবকিছু অবশ্যই তাদের ধারায় চলতে হবে। তাদের নিজস্ব উদ্দেশ্য, তারা সবকিছু এবং সবাইকে নিয়ন্ত্রণ করে। তারা এটাকে একটা খাঁটি এবং স্বতঃস্ফূর্ত গুণ বলে ঘোষণা করে, যখন সত্যি তাদের অভ্যন্তরে সঠিক কিছু সৃষ্টি করা এবং ফোকাস করার অভাব থাকে। তারা যা কিছু সৃষ্টি করে তা পুড়ে যায় এবং ধ্বংসের দিকে ঝুঁকে পড়ে। এবার চলো আত্মকামিতাকে আমরা আমাদের আত্মকেন্দ্রিকতার মাত্রা পরিমাপের মাপকাঠি হিসেবে কল্পনা করি। এটা উচ্চ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত খুব শোচনীয় মাত্রায় বিদ্যমান রয়েছে। একটা নির্দিষ্ট গভীরতায় স্কেলের অর্ধেক চিহ্নের নিচে অবস্থানকারী ব্যক্তি অতিরিক্ত আত্মকামিতায় আক্রান্ত বলে বিবেচিত হবে। একবার যদি তার এই গভীর স্তরে পৌঁছে যায়, সেখান থেকে তারা আর ফিরে আসতে পারে না। অর্থাৎ উপরে উঠে আসাটা তাদের জন্য কঠিন হয়ে যায়, কারণ তাদের কোনো আত্মসম্মান বোধ থাকে না। অতিরিক্ত আত্মকামী ব্যক্তিরা পুরোপুরি আত্মস্বার্থপর হয়ে ওঠে। প্রায় সর্বদাই তাদের অবস্থান থাকে মানদণ্ডের নিচে। যখন তারা অন্যদের সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করে তখন কিছু মন্তব্য তাদের নিরাপত্তাহীনতার বোধকে জাগিয়ে তোলে এবং মনে করে তারা ডুবে যাচ্ছে। সময়ের সাথে সাথে তাদের বেশিরভাগই নিজেদের মধ্যে ডুবে থাকার দিকে ঝুঁকে পড়ে। অবিরাম মনোযোগ হলো তাদের বেঁচে থাকার একমাত্র উপায়।
এই অর্ধেক চিহ্নের উপরে যারা, তাদেরকে আমরা ফাংশনাল আত্মকামী বলতে পারি, যেখানে আমরা বেশিরভাগ বাস করি। আমরাও কিছুটা আত্মস্বার্থপর, কিন্তু যা আমাদের গভীর আত্মকেন্দ্রিকতায় পতিত হওয়া থেকে রক্ষা করে তা হলো নিজস্বতার সুসংগত বোধ, যার উপর আমরা নির্ভর করি এবং যাকে ভালোবাসি। এটা খুবই ব্যঙ্গ বিদ্রুপাত্মক যে নার্সিজম বা আত্মরতি শব্দটি এসেছে আত্মভালোবাসা বোঝাতে। বস্তুত সবচেয়ে খারাপতর আত্মকামীদের সুসংগত নিজস্ব বোধ বলে কিছু থাকে না যাকে তারা ভালোবাসে। এটাই হলো তাদের সমস্যার উৎস। এটা কিছুটা অভ্যন্তরীণ ঘুরে দাঁড়ানোর অবস্থা তৈরি করে। আমাদের ক্ষেত্রেও অতিরিক্ত আত্মরতির মুহূর্ত আসতে পারে, বিশেষ করে যখন আমরা হতাশ অথবা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হই। কিন্তু আমরা যারা স্বাভাবিক, তারা নিজেদের আবার উঠিয়ে ফেলতে সমর্থ হই, ঘুরে দাঁড়াতে পারি। ফাংশনাল আত্মকামীরা সর্বদা নিরাপত্তাহীনতা অথবা আহত অনুভব করে না, সবসময় অন্যদের মনোযোগ আকর্ষণ করা নিয়ে ব্যস্ত থাকে না। তাদের মনোযোগকে তারা বাইরের দিকে, তাদের কর্মক্ষেত্র এবং অন্য মানুষদের সাথে সম্পর্ক করার দিকে ঘুরিয়ে দিতে পারে। মানবীয় প্রকৃতির শিক্ষার্থী হিসেবে আমাদের কাজ 3 ধরনের। প্রথমত, আমাদের অবশ্যই অতিরিক্ত আত্মকামিতায় আক্রান্ত ব্যক্তিদের প্রপঞ্চ বুঝতে হবে। যদিও তারা সংখ্যায় খুব কম, কিন্তু তাদের মধ্যে কেউ কেউ পৃথিবীর বড় পরিমাপের ক্ষতি সাধন করতে পারে। যারা নাটকীয়তা তৈরি করে এবং তাদের নিজেদের স্বার্থে আমাদেরকে ব্যবহার করার চেষ্টা করে, এমন বিষাক্ত শ্রেণীকে অবশ্যই আমাদের আলাদা করতে সক্ষম হতে হবে। তারা তাদের অস্বাভাবিক শক্তি দিয়ে আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। যদি আমরা একবার তাদের জালে জড়িয়ে যাই, তবে নিজেদেরকে ছাড়িয়ে আনা বা বিযুক্ত করা দুঃস্বপ্নের মতো কঠিন। তারা অন্যদেরকে অপরাধবোধে পোড়ানোর ক্ষেত্রে ওস্তাদ। আত্মকামী নেতারা হলো সবার থেকে বিপজ্জনক। আমাদেরকে তাদের প্রতি টান অনুভবকে অবশ্যই প্রতিরোধ করতে হবে এবং ব্যাহত তাদের সৃষ্টিশীলতার মধ্যে দিয়ে তাদের ছদ্মরূপকে দেখতে হবে। কিভাবে অতিরিক্ত আত্মকামীদের সামলাতে হয় তা জানা হলো আমাদের সবার জীবনের গুরুত্বপূর্ণ একটি শিল্প। দ্বিতীয়ত, নিজেদের প্রকৃতি সম্পর্কে আমাদের অবশ্যই সৎ হতে হবে এবং এগুলো অস্বীকার করা যাবে না। আমরা সবাই কম বেশি আত্মকামী। কোনো আলাপ আলোচনায় আমরা কথা বলায় চ্যাম্পিয়ন হতে চাই, আমাদের নিজেদের গল্প বলতে চাই, আমাদের নিজেদের অভিমত জানাতে চাই। যারা আমাদের ধারণা শেয়ার করে, আমরা তাদের ভালোবাসি। তারা আমাদেরই মতের প্রতিফলন ঘটায়, যা আমাদের খুব ভালো লাগে। আমরা যদি দৃঢ় প্রত্যয়ী বা জেদপূর্ণ হতে চাই, তবে আমরা দৃঢ় প্রত্যয়কে ইতিবাচক গুণ হিসেবে দেখি, কারণ এটা আমাদের আর অন্যদের ক্ষেত্রে এটাকে আপত্তিকর বা জঘন্য বৈশিষ্ট্য হিসেবে দেখি এবং অন্তর্মুখী বৈশিষ্ট্য হিসেবে মূল্যায়ন করি। নিজেকে ভালোবাসার কারণে আমরা সবাই প্রশংসা ও স্তুতি পাওয়ার ঝোঁক প্রবণতায় আক্রান্ত। নৈতিকতাবাদীরা যারা নিজেদেরকে আলাদা করার চেষ্টা করে এবং আত্মকামীদের নিন্দা করে, বর্তমান বিশ্বে তারাই সবচেয়ে বড় আত্মকামী। তারা অন্যদের দিকে আঙ্গুলি নির্দেশ করে এবং গেয়ে বেড়ানো ও নিজেদের কথাবার্তাকে পছন্দ করে। আমরা সবাই প্রায় আত্মস্বার্থপরতার ধরনের অন্তর্ভুক্ত। আমরা এমন একটা নিজস্ব সত্তা তৈরি করব যেটাকে আমরা ভালোবাসতে পারি, তাহলে সেটা একটা স্বাস্থ্যকর অগ্রগতি হবে এবং এর সাথে কোনো কালিমা থাকবে না। অভ্যন্তরীণ আত্মসম্মান বোধ ছাড়া আমরা অতিরিক্ত আত্মকামিতায় পতিত হতে পারি। এমনকি ফাংশনাল আত্মকামিতার বাইরে বেরোতে পদক্ষেপ নিতে হলেও নিজেদের সম্পর্কে আমাদের সৎ হতে হবে, কারণ এটাই হলো আমাদের লক্ষ্য। আমাদের আত্মস্বার্থপরতার স্বভাবকে অস্বীকারের চেষ্টা, অন্যদের চেয়ে পরার্থপর হওয়ার ভান ধরার চেষ্টা করা নিজেদেরকে ভালোর দিকে রূপান্তর অসম্ভব করে তোলে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের অবশ্যই স্বাস্থ্যকর বা উপকারী আত্মকামী হওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। স্বাস্থ্যকর বা উপকারী আত্মকামীদের শক্তিশালী এবং ঘুরে দাঁড়ানোর নিজস্বতা বোধ থাকে। তারা মানদণ্ডের উপরের দিকে থাকার ঝোঁকপ্রবণ। তারা কোনো আহত অবস্থায় অথবা অপমান থেকে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। তারা অন্যদের বৈধতা দেওয়া বা সত্যতা প্রতিপাদনে সামর্থ্য দানের উপর নির্ভর করার প্রয়োজন অনুভব করে না। জীবনের একটি পর্যায়ে তারা উপলব্ধি করতে পারে তাদের কিছু ভুল ত্রুটি এবং সীমাবদ্ধতা আছে। তারা এসব ভুল ত্রুটি এবং সীমাবদ্ধতা নিয়েও হাসতে পারে এবং তুচ্ছ কোনো বিষয়কে খুব ব্যক্তিগতভাবে নেয় না। নিজস্বতার পুরোটাকে তারা আলিঙ্গন করতে পারে বলে তাদের আত্মপ্রেম বাস্তব এবং পরিপূর্ণ হয়। এই শক্তিশালী অভ্যন্তরীণ অবস্থান থেকে তারা তাদের মনোযোগকে খুব সহজে বহির্মুখী করতে পারে। এই মনোনিবেশ 1 অথবা 2 অথবা কখনো কখনো উভয় নির্দেশনায় চালিত হতে পারে।
প্রথমত, মহান শিল্পী, সৃষ্টিশীল এবং আবিষ্কারক হওয়ার মাধ্যমে তারা তাদের ফোকাস এবং ভালোবাসাকে কাজে পরিণত করার নির্দেশনা দিতে সক্ষম হয়। কাজের ওপর বহির্মুখী ফোকাস তীব্র হওয়ার কারণে তাদের মধ্যে নিজেদের উদ্যোগকে সফল হওয়ার ব্যাপারে ঝোঁক তৈরি হয়। এটাই তাদের প্রয়োজনীয় মনোযোগের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং কাজই তাদের স্বীকৃতি এনে দেয়। সন্দেহ, সংশয় এবং নিরাপত্তাহীনতার মুহূর্ত তাদের জীবনেও আসতে পারে, কিন্তু কাজই অবিরতভাবে তাদের আত্মমগ্নতা থেকে মুক্তি দেয়। অন্য নির্দেশনা যেটা স্বাস্থ্যকর বা উপকারী আত্মকামীরা গ্রহণ করে সেটা তাদের লোকমুখী করে তোলে, তাদের সহানুভূতির ক্ষমতা বিকাশ করে। মানদণ্ডের শীর্ষবিন্দুকে সহানুভূতির রাজ্য বলে কল্পনা করো এবং সেখানে পৌঁছানোর চেষ্টা করো। আমাদের প্রকৃতি দিয়ে আমরা মানুষের অভ্যন্তরকে বুঝতে সক্ষম। আমাদের প্রাথমিক জীবনে আমরা পুরোপুরিভাবে মায়ের বন্ধনে আবদ্ধ ছিলাম এবং আমাদের বোধ শক্তি দিয়ে তাদের মেজাজ মর্জি বুঝতে পারতাম। মা কথা না বলার আগেই তার প্রতিটি আবেগ উপলব্ধি করতে পারতাম। অন্য কোনো জন্তু অথবা আদিম প্রাণীর মতো না, শুধু মাতাই নয়, অন্য যারা আমাদের দেখাশোনা করত তাদের এবং আমাদের সান্নিধ্যে থাকা লোকজন সম্পর্কে আমরা বুঝতে সক্ষম ছিলাম। এটাই হলো অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা, গঠন শারীরিক, যা এখনও আমরা কাছের বন্ধু, স্বামী, স্ত্রী অথবা সঙ্গীর ক্ষেত্রে উপলব্ধি করতে পারি। অন্যদের ক্ষেত্রেও এই তরিকা ফলানোর ব্যাপারে আমাদের স্বভাবজাত বা প্রকৃতিগত সক্ষমতা আছে। আমরা নিজস্ব পন্থায় তাদের মনের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে চিন্তা করি। আমাদের আত্মকেন্দ্রিকতার কারণে এই ক্ষমতাটা বেশিরভাগ ক্ষেত্রেই সত্য থাকে। ২০ বছর বয়স এবং তারপরে নিজের সম্পর্কে আমরা প্রচণ্ড আত্মবিশ্বাস অনুভব করি। তাই এই সময়টায় আমরা বাইরের লোকজনের দিকে আমাদের দৃষ্টি বা খেয়াল দেওয়ার কাজটি শুরু করতে পারি এবং ঘুমিয়ে থাকা এই শক্তিটাকে পুনঃ আবিষ্কার করতে পারি। যারা অন্যের অনুভূতি বোঝার ক্ষমতার চর্চাটা ঘন ঘন করতে পারে তারা কলা অথবা বিজ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠ সামাজিক পর্যবেক্ষক হতে পারে এবং সর্বোপরি শীর্ষ স্তরের নেতৃত্ব দানকারী হতে পারে। অন্যের অনুভূতি বোঝার সক্ষমতার বিকাশ ঘটানোর প্রয়োজনীয়তা সব সময়ের জন্য মহান। ১৯৭০ সালের পরে করা বিভিন্ন জরিপে দেখা গেছে যুবশ্রেণীর মধ্যে নার্সিজম বা আত্মকামিতা তথা আত্মপ্রেম, আত্মস্বার্থপরতা ও নিজের প্রশংসা পাওয়ার বাসনা এবং আত্মকেন্দ্রিকতা ক্রমেই বাড়ছে। ২০০০ সালের পরে এটি প্রচণ্ড পরিমাণে বেড়েছে। প্রযুক্তি এবং ইন্টারনেটের কারণেই এটা বেড়েছে। সাধারণত মানুষ এখন সামাজিক কাজকর্ম বা আলাপ আলোচনায় কম সময় ব্যয় করে এবং অনলাইনে বেশি সময় দেয়। এটা অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা বিকাশের এবং সামাজিক দক্ষতাকে শানিত করা কঠিন করে তুলেছে। যে কোনো দক্ষতার মতো অন্যের অনুভূতি বোঝার সক্ষমতা মনোযোগের গুণ বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসে। যদি তোমার মনোযোগ সর্বদা স্মার্টফোনের ওপর দৃষ্টি দেওয়ার দ্বারা বাধাপ্রাপ্ত হয়, তবে কখনোই তুমি অন্যের অনুভূতির রাজ্যে তোমার পা রাখতে পারবে না। তুমি ক্রমাগতভাবে নিজের দিকে আকৃষ্ট হবে, সামাজিক আদান প্রদান আলাপচারিতার ওপর দিয়ে ভেসে যাবে, কিন্তু কখনোই তাতে অন্তর্ভুক্ত হতে পারবে না। এমনকি ভিড়ের মধ্যেও তুমি একা হয়ে থাকবে। মানুষ তোমার কাছে কোনো কাজ করার জন্য আসবে, কিন্তু কোনো বন্ধন তৈরির জন্য নয়। আমাদের ব্রেন বা মস্তিষ্ক গঠিত হয়েছে ক্রমাগতভাবে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে। এই মিথস্ক্রিয়ার জটিলতা হলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টরগুলোর একটি, যা একটি প্রজাতি হিসেবে দ্রুত আমাদের বুদ্ধিমত্তা গঠন করে। নিজেদেরকে অন্যদের সাথে কম জড়িত করলে অথবা কম মিশলে একটা নির্দিষ্ট সময়ে ব্রেইনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এবং সামাজিক বন্ধনকে দুর্বল করে দেয়। বিষয়টাকে আরও খারাপ করতে আমাদের সংস্কৃতির প্রবণতা হলো ব্যক্তি এবং ব্যক্তির অধিকারের সর্বোচ্চ মূল্যকে গুরুত্ব দেয়া, বৃহদাংশে আত্মজড়িতকরণকে উৎসাহিত করা। আমরা অনেক বেশি লোকজনকে পাই যারা কল্পনাই করতে পারে না যে অন্যদের একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে, আকাঙ্ক্ষা এবং চিন্তার দিক দিয়ে আমরা সবাই অভিন্ন না। তোমাকে অবশ্যই এই চিন্তাধারার বিপরীতে চলার এবং অন্যের অনুভূতি বোঝা ও শেয়ার করার শক্তি তৈরি করার চেষ্টা করতে হবে। আত্মকামিতার ধরনগুলোর প্রতিটি দিকের অদ্ভুত গতিবেগ বা প্রেরণা রয়েছে। অতিরিক্ত আত্মকামিতার প্রবণতা হলো তোমাকে অতলে ডুবিয়ে দেওয়া, যাতে বাস্তবতার সাথে তোমার সংযোগ হ্রাস পেতে থাকে এবং তুমি যাতে সত্যিকারভাবে কর্মক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি করতে সক্ষম না হও। অন্যের অনুভূতি বোঝা ও শেয়ার করার ক্ষমতা ঠিক এর উল্টো ভূমিকা রাখে। তুমি যতই বাইরের দিকে মনোযোগ বৃদ্ধি করবে, ক্রমাগতভাবে ততই ইতিবাচক প্রতিক্রিয়া পাবে। মানুষ আগের চেয়ে তোমার কাছে বেশি আসবে, তোমার অন্যের অনুভূতি বোঝার মাত্রা বাড়বে, তোমার কাজে অগ্রগতি আসবে। চেষ্টা ছাড়াই তুমি মানুষের মনোযোগ আকর্ষণে সমর্থ হবে, যার জন্য বেশিরভাগ মানুষ উদ্গ্রীব থাকে।
অন্যের অনুভূতি বোঝা ও শেয়ার করার সক্ষমতা নিজেই উপরে ওঠার সিঁড়ি এবং ইতিবাচক গতিবেগ তৈরি করে। নিচের 4টি উপাদান সহানুভূতির দক্ষতা গঠন করে। অন্যের অনুভূতি বোঝার ক্ষমতাসম্পন্ন আচরণ। অন্যের অনুভূতি বোঝা ও শেয়ার করার ক্ষমতা মনের যে কোনো অবস্থার চেয়ে অনেক বেশি কিছু। অন্যদের সাথে সম্পর্কিত হওয়ার জন্য একটি ভিন্নতর পন্থা। তুমি সবচেয়ে বড় যে বিপদের মুখোমুখি হও তা হলো তোমার সাধারণ অনুমান যে তুমি লোকজনকে প্রকৃতই বুঝতে পারো এবং তাদের বিষয়ে দ্রুত একটা রায় দিয়ে ফেলো এবং তাদেরকে একটা শ্রেণীভুক্ত করে ফেলো। এর পরিবর্তে তুমি অবশ্যই এই অনুমান দিয়ে শুরু করবে যে তুমি অজ্ঞ এবং তোমার মধ্যে প্রাকৃতিকভাবে পক্ষপাতিত্ব আছে, যার ফলে তুমি ভুলভাবে লোকজনকে বিচার বিবেচনা করো। তোমার চারপাশের লোকজন আসল চেহারার নয়, মুখোশ উপস্থাপন করে যা তোমার উদ্দেশ্যের সাথে মানানসই হয়, অর্থাৎ উদ্দেশ্য যেমন মুখোশও তেমন হয়। তুমি মুখোশকে বাস্তব মনে করে ভুল করো, মানুষকে দ্রুত বিচার বিবেচনা করার প্রবণতা ঝেড়ে ফেলো। নতুন আলোয় মানুষকে দেখতে তোমার মনকে উন্মুক্ত করো। এমন অনুমান করো না যে তুমি তাদের মতোই অভিন্ন অথবা তারা তোমার গুণ বৈশিষ্ট্যকে ধারণ করে। তোমার সাক্ষাৎ করা প্রতিটি ব্যক্তি একটি অনাবিষ্কৃত দেশ। তাদের প্রত্যেকেরই একটি নির্দিষ্ট ধরনের মানসিক রসায়ন আছে যা তুমি খুবই সতর্কতার সাথে অনুসন্ধান করবে। তুমি যা আবিষ্কার করবে তাতে বিস্ময়ভূত হয়ে পড়বে। ব্যক্তির মধ্যে আবিষ্কৃত নমনীয় আত্মতেজ হল সৃজনশীল শক্তি, আরও বেশি সম্ভাবনা এবং বিকল্পগুলো বিবেচনার জন্য একটা ইচ্ছা শক্তি। বস্তুত অন্যের অনুভূতি বোঝা ও শেয়ার করার সক্ষমতার উন্নয়ন এবং বিকাশ তোমার সৃজনশীলতার ক্ষমতাকে উন্নয়ন করবে। তোমার ভেতরে এই রূপান্তর বা পরিবর্তন শুরুর সর্বোত্তম পন্থা হল প্রতিদিনের অসংখ্য আলাপচারিতার ক্ষেত্রে তোমার আচরণে পরিবর্তন আনা। অন্য ব্যক্তির দৃষ্টিকোণ বা মতামত শোনার পরিবর্তে নিজের কথা বলতে বা অভিমত দিতে যে স্বাভাবিক তাড়না অনুভব করো তাকে বিপরীতমুখী করো, অর্থাৎ তার বক্তব্য শোনার আগেই নিজের কথা বলার তাড়নাকে দমিয়ে রাখো। এই পন্থায় তুমি অন্যকে জানার ব্যাপারে প্রচণ্ড কৌতূহলী হয়ে উঠবে। তোমার অভ্যন্তরীণ নিরবিচ্ছিন্ন দীর্ঘ বক্তব্য যতটা না সম্ভব ছোট করার চেষ্টা করো। অন্যের প্রতি পূর্ণ মনোযোগ দাও। এখানে যেটা গুরুত্বপূর্ণ তা হলো তোমার অপরের কথা শোনার গুণ বৈশিষ্ট্য বা যোগ্যতা, যাতে আলাপচারিতার সময় তিনি যা বলছেন তুমি তার চিন্তাধারা মনের আয়নায় প্রতিবিম্বিত করতে পারো, অথবা তিনি যা বলেননি তা উপলব্ধি করতে পারো। তাহলে তোমার ভেতর মানুষের কথা শোনার ক্ষেত্রে এর প্রচণ্ড প্রলোভনকারী প্রভাব পড়বে। এই আচরণের অংশে কথা বলার ক্ষেত্রে তুমি নিজেকে যতখানি আশকারা দাও অন্যদেরও ঠিক একই রকম আশকারা দেবে। উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমাদের সবার মধ্যেই এক ধরনের প্রবণতা আছে, আমরা কোনো ভুল করলে পরিবেশ পরিস্থিতির ওপর তার দায় চাপাতে চাই এবং বলি এই পরিস্থিতি আমাকে এই কাজটি করতে বাধ্য করেছে। কিন্তু যখন একই ভুল অন্যরা করে তখন আমাদের প্রবণতা হলো এর জন্য আমরা তাকে দায়ী করি এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যের দোষ ত্রুটি খোঁজা শুরু করি। এটা আরোপিত পক্ষপাতিত্ব বলে পরিচিত। তোমাকে অবশ্যই এর বিরুদ্ধে কাজ করতে হবে। সহমর্মিতাসুলভ আচরণের মাধ্যমে তুমি প্রথমেই পরিবেশ পরিস্থিতি বিবেচনা করবে। পরিস্থিতির কারণে লোকটি এমন কাজ করছে বলে বিবেচনা করবে। তুমি তোমার নিজেকে যে সুযোগ দাও একই সুযোগ অন্যকেও দিবে। পরিশেষে এই আচার আচরণ গ্রহণ করা তোমার নিজের প্রতি ভালোবাসা বা আত্মপ্রেমের ধরন বা গুণ বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। তুমি যদি অন্যদের চেয়ে নিজেকে ভয়ানকভাবে শ্রেষ্ঠ মনে করো তাহলে তোমার অন্যের অনুভূতি বোঝা ও শেয়ার করার সক্ষমতার মুহূর্তগুলো এবং লোকজনকে গভীরভাবে পর্যবেক্ষণ প্রক্রিয়া ভাষা ভাষা হয়ে পড়বে। যা তোমার প্রয়োজন তা হলো ত্রুটি বিচ্যুতি সহ তোমার চারিত্রিক বৈশিষ্ট্যকে পরিপূর্ণরূপে গ্রহণ করবে। এতে তুমি তোমার ত্রুটি বিচ্যুতিগুলো দেখতে পাবে। তুমি নিখুঁত নও, তুমি দেবদূত নও। অন্যদের মতো তোমার স্বভাব প্রকৃতিও একই রকম। এই আচার আচরণ নিয়েই তুমি নিজের সাথে হাসতে পারো এবং তুচ্ছ বিষয়গুলো তোমার ভেতর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলো। অভ্যন্তরীণ শক্তি ও ঘুরে দাঁড়ানোর অকৃত্রিম অবস্থান থেকে তুমি খুব সহজেই তোমার মনোযোগকে বহির্মুখী করতে পারবে। গভীর অভ্যন্তরীণ অনুভূতি বোঝার সক্ষমতা। অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা হলো আবেগীয় সুরবিতানের একটি উপাদান। কোনো ব্যক্তির অভ্যন্তরের চিন্তাভাবনা বুঝতে পারা খুবই কঠিন, কিন্তু তার মেজাজ এবং অনুভূতি বোঝাটা তুলনামূলক কিছুটা সহজ। আমাদের সবারই অন্য ব্যক্তির আবেগ দ্বারা আক্রান্ত হওয়ার ঝোঁক আছে। আমাদের এবং অন্যদের মাঝে যে শারীরিক সীমানা তা আমাদের উপলব্ধির চেয়েও বেশি প্রবেশযোগ্য।
মানুষ ক্রমাগতভাবে আমাদের মেজাজ মর্জিকে প্রভাবিত করে। তুমি যা করছো তা হলো এই শরীরবৃত্তীয় প্রতিক্রিয়াকেই জ্ঞানে পরিণত করছে। মানুষের মেজাজের প্রতি গভীর মনোনিবেশ করো, তাদের শারীরিক ভাষা এবং কণ্ঠ নির্দেশনা বোঝার চেষ্টা করো। যখন তারা কথা বলে তখন তাদের এক ধরনের অনুভূতির কণ্ঠস্বর থাকে। তারা যা বলে হয় তা সুসঙ্গত, না হয়তো অসঙ্গত। এই কণ্ঠস্বর আত্মবিশ্বাস, নিরাপত্তা, আত্মরক্ষামূলক, উদ্যত, হতাশা, উল্লাসের হতে পারে। এই কণ্ঠস্বর তাদের ধ্বনিতে, অঙ্গভঙ্গিতে এবং আচার আচরণে দৈহিক রূপ পরিগ্রহ করে স্পষ্ট হয়। মানুষকে সাক্ষাতের প্রতিটি ক্ষেত্রেই তুমি অবশ্যই এই ব্যাপারটি শনাক্ত করার চেষ্টা করবে। এমনকি তারা কি বলছে তার প্রতি মনোযোগ দেবার আগেই তা করার চেষ্টা করবে। এতে তোমার শারীরিক প্রতিক্রিয়ার পূর্বেই তুমি তাদের গভীর ভেতরের অবস্থান সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। তাদের আত্মরক্ষামূলক কণ্ঠস্বর তোমার মতোই অনুভূতি তৈরি করবে। তুমি যে মূল উপাদানটি খুঁজে বের করার চেষ্টা করছো তা হলো মানুষের অভিপ্রায় বা উদ্দেশ্য। প্রায় প্রতিটি উদ্দেশ্যের পেছনে একটি আবেগ জড়িত থাকে। এমনকি মানুষের প্রতিটি শব্দের পেছনেও তারা যা চায় এবং তাদের লক্ষ্যের সাথে তুমি নিজেকে মেলে ধরছো, যা তোমার ভেতরে শারীরিকভাবে নিবন্ধিত হবে যদি তুমি মনোযোগ দাও। উদাহরণস্বরূপ, কেউ একজন তোমার জীবনে হঠাৎ অস্বাভাবিক আগ্রহ দেখাচ্ছে, তুমি তার প্রতি এমন মনোযোগ দিতে বাধ্য হচ্ছ যে যা আগে দাওনি। এটা কি তোমার সাথে সংযোগ স্থাপনের জন্য, অথবা কোনো কিছু বের করার জন্য, নাকি তোমাকে কথায় ভিজিয়ে নরম করে তাদের উদ্দেশ্যে ব্যবহারের কোনো প্রচেষ্টা? তাদের আগ্রহব্যঞ্জক এবং উল্লসিত শব্দমালার পরিবর্তে পুরো অনুভূতির কণ্ঠটা বোঝার চেষ্টা করো। তারা কতটা গভীরভাবে শুনছে। আলাপ আলোচনার সময় তারা কি সুসংহতভাবে আই কন্ট্যাক্ট বা চোখের যোগাযোগ করছে? তোমার কি এমন মনে হচ্ছে যে যদিও তারা তোমার কথা শুনছে কিন্তু তারপরও তারা নিজের ভেতরে নিমগ্ন? যদি তুমি কারো আকস্মিক মনোযোগের কারণ হও কিন্তু তা নির্ভরযোগ্য মনে না হয়, তাহলে ধরে নেবে তারা সম্ভবত তোমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চায়, তোমাকে ব্যবহার করতে চায়, অথবা কোনোভাবে তোমাকে কোনো কিছুতে প্ররোচিত করতে চায়। এই জাতীয় অনুভূতি বোঝার ক্ষমতা মূলত প্রতিবিম্বিত নিউরনের ওপর নির্ভর করে। এই নিউরনগুলো আমাদের ব্রেইন বা মস্তিষ্কে প্রজ্বলিত হয় যখন আমরা কাউকে বা কোনো কিছুকে দেখি। মনে হয় যেন আমরা নিজেরাই কাজটি করছি। গবেষণার ফলাফলে দেখা গেছে, যারা অন্যের অনুভূতি বোঝার পরীক্ষায় হাই স্কোর করেছে তারা সাধারণত চমৎকার অনুকরণকারী মানুষ। যখন কেউ বেদনার্ত অবস্থায় হাসে, তারা অবচেতনভাবে তাদের অভিব্যক্তিকেই অনুকরণ বা নকল করে। বেদনার্ত ব্যক্তিটি যা অনুভব করছে এটা তাদের সেই অনুভূতি দেয়। যখন আমরা কাউকে ভালো মেজাজে এবং হাসতে দেখি তখন তা আমাদের মাঝেও সংক্রমিত হয়, কারণ এই গুণের সংক্রমিত হওয়ার শক্তি আছে। অন্যদের আবেগের মধ্যে প্রবেশ করতে, অর্থাৎ উপলব্ধির ক্ষেত্রে তুমি সচেতনভাবে এই শক্তি ব্যবহার করতে পারো, হয় আক্ষরিকভাবে তাদের মুখের ভঙ্গি নকল করে, যা এই ধরনের আবেগ তৈরি করে, তা মনে করার কৌশল অবলম্বন দ্বারা। অ্যালেক্স হ্যালে তার গ্রন্থ রুটস লেখা শুরুর আগে জাহাজের অন্ধকার অভ্যন্তরীণ অংশে কিছু সময় কাটিয়ে আসেন। এর মাধ্যমে তিনি দাসদের অন্ধকারে আবদ্ধ থাকার ভয় জাগানো অনুভূতি নিজের ভেতরে তৈরির চেষ্টা করেন। দাসদের অনুভূতির সাথে একটা গভীর অভ্যন্তরীণ সংযোগ অ্যালেক্সকে তাদের জগৎ নিয়ে লেখার সক্ষমতা দেয়। মানুষকে নিজের ভেতর যে কোনো স্তরে প্রতিবিম্বিত করতে পারার সক্ষমতা ভেতর থেকে অন্যের অনুভূতি বোঝার ক্ষমতার প্রতিক্রিয়া বের করে আনে। অর্থাৎ মানুষের দুঃখে দুঃখিত হওয়া, তাদের সুখে সুখী হওয়ার অবস্থা নিজের ভেতর ধারণ করতে পারলে তারা সহানুভূতিশীল আচরণ করবে। এটা শারীরিক হতে হবে এবং এটি পরিচিত ক্যামেলিয়ন ইফেক্ট বা বহুরূপী প্রভাব হিসেবে। ক্যামেলিয়ন ইফেক্ট হলো কেউ কারো সাথে কথা বলার সময় সে হাসলে হাসবে, কাঁদলে কাঁদবে, অর্থাৎ অপর পক্ষ যেমন আচার আচরণ করবে সেও তেমনটাই করবে, কিন্তু তা পরিকল্পিত নয়, অবচেতনভাবে করে। যারা কোনো আলাপচারিতায় শারীরিক এবং আবেগীয়ভাবে সংযোগ স্থাপন করতে পারে তারা একে অপরের অঙ্গভঙ্গি বা এক্সপ্রেশনের অনুকরণ করে, যেমন হাত পা একইভাবে ছড়ে, অপরপক্ষের সাথে একটা সংযোগ স্থাপনের জন্য ইচ্ছাকৃতভাবেই তাকে অনুকরণ করে। তুমি একটা স্তর পর্যন্ত সচেতনভাবে এটা করতে পারো। কথা বলার সময় মাথা ঝাঁকানো এবং মুচকি হাসি দেওয়া এই সংযোগকে গভীর করতে পারে। আরও ভালো হয় তুমি যদি বক্তার স্পিরিটটা নিজের ভেতর ধারণ করতে পারো। তুমি তাদের মেজাজটা গভীরভাবে আত্মস্থ করবে এবং এর প্রতিফলন তাদের দেবে। তুমি নিজের ভেতর একটি সংযোগ সম্বন্ধনীয় অনুভূতি তৈরি করবে।
মানুষ তাদের প্রাত্যহিক জীবনে সংগোপনে এই আবেগীয় যোগাযোগ সম্পর্কটা প্রত্যাশা করে, কারণ তারা এটা খুব কম পায়। যেহেতু তুমি নিজেকে মানুষের প্রতিবিম্ব বানিয়েছ, অর্থাৎ তাদের অনুভূতি বোঝা ও শেয়ার করার চেষ্টা করছো, সেহেতু এটা তাদের নার্সিজম বা আত্মকামিতার উপর একটা সম্মোহিতকরণ প্রভাব ফেলবে। অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা অনুশীলন করতে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে একটা নির্দিষ্ট মাত্রার দূরত্ব বজায় রাখতে হবে। তুমি অন্যের আবেগে সম্পূর্ণরূপে জড়িয়ে পড়বে না, কারণ তাতে তুমি অন্যদের কাছ থেকে যা পাচ্ছ তা বিশ্লেষণ করা কঠিন হয়ে পড়বে। অন্যের আবেগে জড়িয়ে পড়লে তুমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারো, যা স্বাস্থ্যকর নয়। অন্যের অনুভূতি বোঝার অনুশীলন খুব শক্তিশালী এবং সুস্পষ্টভাবে করলে রোমাঞ্চকর প্রভাব তৈরি হতে পারে। মাথা নোয়ানো, মুচকি হাসার কাজগুলো তোমাকে খুব সূক্ষ্মভাবে করতে হবে, যাতে খুব সহজে চিহ্নিত করা না যায়। অন্যের অনুভূতি বোঝার বিশ্লেষণধর্মী সক্ষমতা, যে কারণে তুমি তোমার বন্ধু-বান্ধব অথবা সঙ্গীকে গভীরভাবে বুঝতে পারবে, তা হলো তাদের রুচি, নীতি নৈতিকতা এবং পারিবারিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার কাছে পর্যাপ্ত তথ্য থাকতে হবে। কারো সাথে পরিচিত হলে তার সম্পর্কে আমাদের প্রচুর চিন্তাভাবনার অভিজ্ঞতা হয়, কিন্তু সময়ের পরিক্রমায় তার সাথে আমাদের অভিব্যক্তিকে খাপ খাওয়াতে হলে অবশ্যই তার সম্পর্কে প্রচুর তথ্য থাকতে হবে। সুতরাং যখন অন্যের অনুভূতি বোঝার শারীরিক সক্ষমতা চূড়ান্ত রূপে শক্তিশালী হয়, তখন তাকে অবশ্যই সম্পূর্ণ করবে বিশ্লেষণধর্মী সক্ষমতা। এটা যাদেরকে আমরা বাধাদানকারী মনে করি তাদের সাথে সম্পর্ক উন্নয়নে সাহায্য করতে পারে, বিশেষ করে তাদের সাথে যারা আমাদের মত থেকে সম্পূর্ণ আলাদা অথবা তাদের ভেতর এমন কিছু আছে যা আমাদেরকে দূরে সরিয়ে দেয়। এই ধরনের ঘটনাগুলোতে আমরা স্বভাবজাতভাবে তাদের সম্পর্কে বিচার বিবেচনা করে তাদেরকে একটা শ্রেণীতে অন্তর্ভুক্ত করে ফেলি। কিছু কিছু মানুষ যারা উচ্চমাত্রার বোকা অথবা সত্যিকারের মানসিক ব্যাধিগ্রস্ত, তারা এই প্রচেষ্টার যোগ্য নয়, অর্থাৎ তারা এর বাইরে থাকবে। কিন্তু অন্য সবাই যাদের বুঝতে পারাটা আমরা খুবই কঠিন মনে করি, তাদের এই প্রচেষ্টায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে আমাদের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবং দক্ষতা বৃদ্ধির উপায় হিসেবে বিবেচনা করতে হবে। যেমনটা আব্রাহাম লিঙ্কন বলেছেন, আমি হয়তো নির্দিষ্ট কোনো মানুষকে পছন্দ করি না, তবে তার সম্পর্কে আমাকে অবশ্যই জানতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে অপরের অনুভূতি বোঝার বিশ্লেষণী সক্ষমতা আসে আলাপ আলোচনা এবং তথ্য সংগ্রহের মধ্য দিয়ে। এর মাধ্যমে তুমি তার স্পিরিটের গভীরে প্রবেশ করতে পারো। কিছু কিছু তথ্য অন্যগুলোর চেয়ে খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, তুমি মানুষের নীতি নৈতিকতা বোধ অধ্যয়ন বা উপলব্ধি করতে চাও যা তাদের প্রাথমিক জীবনে বিকশিত হয়েছে। মানুষ যেসব ধারণাকে শক্তিশালী, সংবেদনশীল, উদার এবং দুর্বল বিবেচনা করে, সেগুলোর ভিত্তি মূলত তাদের পিতামাতার সাথে সম্পর্কিত এবং পিতামাতার সাথে তাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। সেগুলোই তারা নিজেদের ভেতর বিকশিত করতে চায়। একজন পুরুষের কান্না একজন নারীর কাছে সংবেদনশীলতার প্রতীক এবং ওই নারী খুব সহজেই আকৃষ্ট হবে। আবার ঠিক একই সময়ে অন্য নারী এটা দুর্বলতা এবং বিরক্তিকর হিসেবে দেখবে। মানুষের নৈতিক মূল্যবোধ এই স্তরে না বুঝলে অথবা তাদের সম্পর্কে নিজের মতো করে চিন্তা করলে তুমি তাদের প্রতিক্রিয়া সঠিকভাবে অনুধাবন করতে পারবে না। এতে অপ্রয়োজনীয় দ্বন্দ্বের সূত্রপাত হবে। এখন তোমার লক্ষ্য হলো তুমি যে মানুষের বিষয়ে গবেষণা করছো, যত বেশি সম্ভব তার ছোটবেলা সম্পর্কে, পিতামাতা ও ভাই বোনদের সাথে তার সম্পর্কের ব্যাপারে তথ্য সংগ্রহ করো। তবে মনে রাখবে, পরিবারের সাথে তার বর্তমান সম্পর্ক তার অতীত বুঝতে সাহায্য করবে। কর্তৃপক্ষীয় ব্যক্তিদের সাথে তাদের প্রতিক্রিয়া কেমন তা অনুধাবন করার চেষ্টা করো। এটা তোমাকে তাদের বিদ্রোহাত্মক মনোভাবের ব্যাপ্তি সম্পর্কে বুঝতে সাহায্য করবে। সঙ্গীর সঙ্গে তাদের সম্পর্ক কেমন তাও অনেক কিছু জানান দেবে। যদি মনে হয় কেউ কথা বলতে অনিচ্ছুক, তাহলে তাকে খোলামেলা প্রশ্ন করার চেষ্টা করো অথবা আস্থা স্থাপনের জন্য নিজের সম্পর্কে সরল স্বীকারোক্তিমূলক কথাবার্তা বলো। সাধারণ মানুষ সব সময় নিজের সম্পর্কে এবং তাদের অতীত বলতে ভালোবাসে এবং তাদের সম্পর্কে জানাটা সাধারণত খুবই সহজ। উদ্দীপক পয়েন্ট বা বিন্দুগুলোর দিকে তাকাও। চ্যাপ্টার 1-এ আছে। এটা চূড়ান্ত সংবেদনশীলতার পয়েন্ট বা বিন্দুগুলো নির্দেশ করবে। যদি তারা অন্য কোনো সংস্কৃতি থেকে আসে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগে তাদের অভিজ্ঞতার মধ্যে থেকে ওই সংস্কৃতি বুঝতে হবে। তোমার লক্ষ্য হলো তাদেরকে যা স্বতন্ত্র করেছে তা খুঁজে বের করা। তোমার এবং তোমার জানাশোনা লোকজন থেকে তাদের মধ্যে যা কিছু আলাদা, তুমি তাই খোঁজার চেষ্টা করো। অন্যের অনুভূতি বোঝার সক্ষমতার দক্ষতা। অন্য যে কোনো কিছুর মতোই অন্যের অনুভূতি বুঝতে ও শেয়ার করতে সক্ষম হওয়ার ক্ষেত্রেও একটা প্রক্রিয়া অবলম্বন করতে হবে।
মানুষকে গভীর মাত্রায় বোঝার ক্ষেত্রে তোমার দক্ষতা সত্যি অগ্রগতি এবং উন্নতি করতে সক্ষম হয়েছে কিনা তা নিশ্চিত হতে তাদের প্রতিক্রিয়া জানা প্রয়োজন। এটা একটি অথবা দুটি উপায়ে করতে পারো, সরাসরি এবং পরোক্ষভাবে। সরাসরিভাবে হলো তুমি কোনো লোক সম্পর্কে কি আন্দাজ অনুমান করছো তা মিলিয়ে নিতে তাদের চিন্তাভাবনা ও অনুভূতি সম্পর্কে সরাসরি জিজ্ঞাসা করতে পারো। এটা অবশ্যই সতর্কতা এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে হতে হবে। আবার একই সাথে এটা তোমার দক্ষতা পরিমাপের খুব নিখুঁত মানদণ্ড হতে হবে। পরোক্ষভাবে হলো বৃহৎ পরিমণ্ডলে লোকজনের সাথে তোমার যোগাযোগ সমৃদ্ধি এবং কিভাবে নির্দিষ্ট কৌশলগুলো তোমার জন্য কাজ করছে তা বোধশক্তি দিয়ে উপলব্ধি করবে। এই দক্ষতার উপর কাজ করতে কিছু বিষয় মনে রাখতে হবে। তুমি যত বেশি মানুষের সাথে মিথস্ক্রিয়া বা মেলামেশা করবে এই ক্ষেত্রে তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবে। যত বেশি বৈচিত্র্যপূর্ণ মানুষের সাথে তুমি সাক্ষাৎ করবে তোমার দক্ষতা তত বেশি বহুমুখী পাণ্ডিত্যপূর্ণ হয়ে উঠবে। লোকজনের সম্পর্কে তোমার ধারণা যেন কখনো জাজমেন্ট বা রায়দানকারী না হয়। এর পরিবর্তে আলাপ আলোচনার সময় কিভাবে অন্য ব্যক্তি পরিবর্তিত হয় এবং তোমার প্রভাব তার উপর কেমন পড়ছে তা দেখার জন্য তোমার মনোযোগ সর্বদা সক্রিয় রাখবে। প্রতিটি মুহূর্তে জীবন্ত থাকবে। তোমার পাশে লোকজন কিভাবে মেলামেশা করছে তা দেখার চেষ্টা করো। দেখবে লোকজন একজন এক বা আলাদা প্রকৃতির। তারা যার সাথে মেলামেশা করছে সেটার উপর নির্ভর করে তারা কেমন হবে। তারা কোন শ্রেণীর মানুষ তার উপর নয়, বরং ফোকাস করো তাদের অনুভূতির ভাষা এবং মেজাজের উপর, যা তোমার মধ্যে সাড়া ফেলে, যা সর্বদা পরিবর্তিত হয়। এক্ষেত্রে তুমি যত দক্ষতা অর্জন করবে ততই মানুষের মনস্তত্ত্ববিদ্যার সূত্র আবিষ্কার করতে সক্ষম হবে। তুমি আরও বেশি করে লক্ষ্য করবে, ক্রমাগতভাবে গভীর অভ্যন্তরীণ অনুভূতি বোঝার সক্ষমতার সাথে বিশ্লেষণী সক্ষমতার মিশ্রণ ঘটাবে। তোমার দক্ষতার মাত্রা বৃদ্ধি ও উন্নতি দেখে তুমি উল্লসিত হয়ে উঠবে এবং আরও গভীরে যাবার প্রেরণা লাভ করবে। সাধারণভাবে তুমি জীবনের পথে মসৃণ যাত্রা অব্যাহত রাখতে পারবে, কারণ তুমি অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে শিখবে। মানব প্রকৃতি বা চরিত্রের গভীরতম নীতি হল মূল্যায়িত হওয়ার আকাঙ্ক্ষা। উইলিয়াম জেমস। গভীর আত্মপ্রেমী, আত্মকেন্দ্রিক ও আত্মপ্রশংসা পাওয়ার আগ্রহী। শ্রেণীর 4টি উদাহরণ। 1. সম্পূর্ণ নিয়ন্ত্রিত আত্মকামী। সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা জোসেফ স্ট্যালিনের ক্ষমতার প্রথম দিকের কথা। তখন তিনি সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী। সে সময় বেশিরভাগ মানুষ তার সাথে প্রথম সাক্ষাতেই মুগ্ধ হয়ে যেতেন। তারা স্ট্যালিনকে একজন মনোমুগ্ধকারী নেতা হিসেবে ভাবতে শুরু করলেন। সহকর্মীদের মধ্যে স্ট্যালিনের বয়স সবার চেয়ে বেশি হলেও তিনি তাদেরকে তুমি বলে সম্বোধন করতে বলতেন এবং সহকর্মীদের দ্বারা তুমি সম্বোধনকে তিনি উৎসাহিত করতেন। একেবারে কনিষ্ঠ কোনো কর্মকর্তাও তার সাথে দেখা করতে পারত। তিনি এমন আগ্রহ এবং গভীরভাবে কথা শুনতেন আর বক্তার দিকে তাকিয়ে থাকতেন যে মনে হতো তার চোখ লেগে গেছে। তিনি এমন ভাব নিতেন যে মনে হতো তিনি বক্তার গভীর চিন্তাভাবনা এবং সন্দেহ সংশয়গুলো বুঝতে পেরেছেন। তার সবচেয়ে বড় কৌশল ছিল তিনি আলাপরত ব্যক্তিকে বিপ্লবের গভীর অভ্যন্তরের গুরুত্বপূর্ণ একজন হিসেবে ভাবতে পারতেন। তিনি যে কোনো মিটিংয়ের পর সহকর্মীর গায়ে এতটাই অন্তরঙ্গভাবে হাত রাখতেন যে মনে হতো তারা অফিসের বাইরে খোশগল্পে মত্ত আছেন। একজন যুবক পরবর্তীতে লিখেছিলেন, যারা স্ট্যালিনকে একবার দেখত পরবর্তীতে আবার তাকে দেখার জন্য উদ্বিগ্ন হয়ে থাকত, কারণ তিনি সাক্ষাৎকারের মাঝে এমন একটা অনুভূতি ঢুকিয়ে দিতেন যে তারা অনন্তকালের বন্ধনে আবদ্ধ এবং এই বন্ধনই তাকে আবার স্ট্যালিনের কাছে টানত। মাঝে মাঝে তিনি কিছুটা নির্লিপ্ত হয়ে যেতেন। তার এই সাময়িক নির্লিপ্ততা সভাসদদের মানসিকভাবে ক্রেজি করে তুলত। তারপর তাদের এই মেজাজ যখন চলে যেত, তারা আবার স্ট্যালিনের স্নেহের পরশ পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠত। তিনি সহকর্মীদের মাঝে বিপ্লবকে আকর্ষণীয় করে তুলতে পেরেছিলেন। তার প্রতি সহকর্মীদের মুগ্ধতার এটাই ছিল বড় কারণ। কিছুটা রুক্ষ এবং রূঢ় স্বভাবের হলেও একজন গড়পড়তা রাশিয়ানের কাছে তিনি ছিলেন জনগণের মানুষ, বিশেষ কেউ। এবং অন্য যে কোনো কিছুর চেয়ে জোসেফ স্ট্যালিন ছিলেন আনন্দদায়ক একজন মানুষ। তিনি গান গাইতে এবং কৌতুক বলতে ভালোবাসতেন। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তিনি ধীরে ধীরে পুরো ক্ষমতা হস্তগত করতে সমর্থন হন এবং সোভিয়েত প্রশাসনের পরিপূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন।
সময় যত গড়াতে লাগলো তার ক্ষমতা আরও সুসংহত হতে লাগলো এবং ধীরে ধীরে তার চরিত্রের অন্যরূপ প্রকাশ পেতে শুরু করলো। আগে যেমন তার চরিত্রে বন্ধুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য পরিলক্ষিত হতো, তা ধীরে ধীরে লোপ পেতে থাকলো। তার অভ্যন্তরে লুকিয়ে থাকা কালিমার প্রথম শিকার সম্ভবত সার্জেই কিরভ। কিরভ ছিলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর প্রভাবশালী সদস্য। 1932 সালে স্ট্যালিনের স্ত্রী আত্মহত্যার পর থেকে কিরভ ছিলেন তার সবচেয়ে আস্থাভাজন কাছের বন্ধু। কিরভ ছিলেন খুবই উদ্যমী, সহজ সাধারণ, যে কিনা খুব সহজেই যে কারো সাথে বন্ধুত্ব করতে পারে। তার সঙ্গ স্ট্যালিনের জন্য স্বস্তিদায়ক ছিল। কিরভ ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করতে শুরু করল। 1934 সালে আঞ্চলিক অনেক নেতাই কিরভের কাছে আসলেন এবং একটি প্রস্তাব রাখলেন। কৃষকদের সাথে স্ট্যালিনের নির্মম ব্যবহারে তারা অনেকটাই ক্লান্ত। তারা একটি কু করার জন্য কিরভকে প্ররোচনা দিতে লাগলেন এবং তাকে নতুন প্রধানমন্ত্রী বানাতে চাইলেন। কিন্তু কিরভ তাদের কথায় সাড়া না দিয়ে স্ট্যালিনের অনুগত থাকলেন এবং যারা কু করতে চেয়েছিলেন তাদের ষড়যন্ত্র স্ট্যালিনের কাছে ফাঁস করে দিলেন। স্ট্যালিন খুশি হয়ে তাকে ধন্যবাদ দিলেন, কিন্তু তারপর থেকেই কিরভের প্রতি তার ব্যবহার পরিবর্তন হতে শুরু করল, এক ধরনের শীতল ব্যবহার যা আর কখনো শেষ হলো না। কিরভ তার বিপদ যা সে নিজেই ডেকে এনেছিল তা আঁচ করতে পারলেন। তিনি স্ট্যালিনকে বললেন যে সে স্ট্যালিনের মতো জনপ্রিয় নয় যা তিনি মনে করছেন। জনগণ তার চেয়ে তাকেই বেশি পছন্দ করে। তিনি যে বিপদে আছেন তা তিনি বুঝতে পারলেন। স্ট্যালিনের নিরাপত্তাহীনতা বোধ দূর করার জন্য যা করা সম্ভব তার সবই তিনি করলেন। জনসমাবেশে কথা বলার সময় বা লোকজনের সঙ্গে আলাপ আলোচনার সময় তিনি আগের চেয়ে বেশি পরিমাণে স্ট্যালিনের প্রশংসা ও গুণকীর্তন করা শুরু করলেন। কিরভের এই প্রচেষ্টা স্ট্যালিনকে আরও সন্দেহপ্রবণ করে তুলল। স্ট্যালিন মনে করতে লাগলেন কিরভ হয়তো আসল সত্য গোপন করার জন্যই এসব করছে। স্ট্যালিনের সাথে কিরভ কত মজার গল্প করেছে, কৌতুক করেছেন, সবই কিরভের মনে পড়তে লাগলো। এক সময় ছিল যখন স্ট্যালিনের সঙ্গে কিরভের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এতটাই গভীর ছিল যে তিনি তার সামনে হাসতে পারতেন, উল্লসিত হতে পারতেন। কিন্তু এখন স্ট্যালিন তার কৌতুকগুলো অন্যভাবে দেখে। এসব ভেবে ভেবে কিরভ খুব অসহায় বোধ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি বুঝে গেলেন তিনি ফাঁদে পড়ে গেছেন। 1934 সালের ডিসেম্বর মাসে একজন বন্দুকধারী কিরভকে তার অফিসের সামনে গুলি করে হত্যা করে। যদিও প্রকাশ্যে কেউ এই হত্যাকাণ্ডের জন্য স্ট্যালিনকে জড়িত করতে পারল না, কিন্তু এটা সবাই ধরে নিলেন তার ষড়যন্ত্রেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ডের পরের বছর স্ট্যালিনের একজন কাছের বন্ধু সহ একের পর এক নেতা গ্রেপ্তার হতে লাগলেন। 30-এর দশকের শেষ দিকে 1936 থেকে 38 সাল পার্টির অগ্রভাগে থাকা প্রায় সবাই গ্রেট পার্টস বা বিরোধীদের নিশ্চিহ্নকরণ অভিযানের শিকার হলেন। শত শত নেতাকর্মীকে হত্যা করা হলো। এই অভিযানে পার্টির শীর্ষস্থানীয় প্রায় সব কর্মীকেই আটক করলেন তিনি। ষড়যন্ত্রের কথা স্বীকার করাতে তাদের উপর অমানসিক নির্যাতন করা হতো। নির্যাতনের কাজে যারা জড়িত ছিলেন তাদের কথা পরবর্তীতে আগ্রহ ভরে স্ট্যালিন শুনতেন। একদা তার কাছে সাহসী সঙ্গীরা কি পরিমাণ বেপরোয়া ভাব দেখাচ্ছে তার কথা তিনি শুনতেন। যারা হাঁটু গেড়ে জীবন ভিক্ষা চাইতেন, কান্নাকাটি করতেন, নিজেদের ভুলের কথা স্বীকার করে স্ট্যালিনের কাছে ক্ষমা পাওয়ার এবং বেঁচে থাকার আর্জি জানাতেন, তাদের কথাও শুনতেন। এসব শুনে স্ট্যালিন হাসতেন। তাদের অপমান অপদস্থের কথা শুনে তাকে বেশ উৎফুল্ল এবং উৎসাহী মনে হতো। স্ট্যালিনের কি হলো? একদা একজন ভদ্র অনুকূল মানুষকে কি পরিবর্তিত করল? তার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তিনি কলুষতাবিহীন স্নেহ ভালোবাসা দেখাতে পারতেন, কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি তাদের মেরে ফেলতে পারতেন। তার চরিত্রের অন্য লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো সামনে চলে আসলো। বাহ্যিকভাবে স্ট্যালিন চূড়ান্ত মাত্রায় বিনয়ী ছিলেন। তিনি ছিলেন সর্বহারাদের নেতা। যদি কেউ পরামর্শ দিতেন যে জনসম্মুখে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে, তবে তিনি রেগে যেতেন। বলতেন একজন ব্যক্তি সব মনোযোগের কেন্দ্র হতে পারে না। কিন্তু ধীরে ধীরে তার নাম এবং তার প্রতিমূর্তি সব জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো। তার প্রতিটি পদক্ষেপের খবর প্রাভুদা পত্রিকায় ছাপা হতে লাগলো। তাকে প্রায় দেবতুল্য করে সংবাদগুলো ছাপা হতো। সামরিক মহড়ার সময় পেনগুলো আকাশে এমনভাবে উড়ত যে তা স্ট্যালিনের নামের বানান আকৃতি ধারণ করত। তাকে ঘিরে ক্রমে বর্ধমান এই প্রশংসা বা আর্চনা তিনি সবসময় অস্বীকার করতেন, কিন্তু এসব বন্ধ করতে তিনি কখনো কিছু করেননি বা বলেননি। তৃতীয় বাচ্চে তিনি মূলত নিজের সম্পর্কে কথা বলতেন এবং ধীরে ধীরে এটা বাড়াতে লাগলেন। এমনভাবে কথা বলতেন যাতে মনে হতো অব্যক্তিগতভাবে তিনি বৈপ্লবিক শক্তি এবং
তিনি হচ্ছেন অভ্রান্ত। বক্তব্যের সময় তিনি কোনো শব্দের ভুল উচ্চারণ করলে তার পরবর্তী বক্তারাও শব্দটি তেমনভাবেই উচ্চারণ করতেন। তার কাছে একজন সঙ্গী একবার স্বীকার করেছিলেন, যদি আমি সঠিক শব্দ বলতাম তাহলে স্টালিন মনে করতেন আমি তাকে সংশোধন করছি, এবং তা হতো আত্মঘাতী। একসময় মনে হচ্ছিল যে নিশ্চিতভাবেই হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করার জন্য প্রস্তুত নিচ্ছেন। স্টালিন যুদ্ধ প্রচেষ্টায় প্রতিটি বিষয়ে বিস্তারিত তদারকি করা শুরু করলেন। যুদ্ধ প্রচেষ্টায় ঝিমুনি ভাবের জন্য তিনি ক্রমাগতভাবে তার সঙ্গীদের তীব্র ভৎসনা করা শুরু করলেন। তিনি অভিযোগ করলেন, আমি একমাত্র ব্যক্তি যে শুধু এই সমস্যা ডিল করতে পারি, আমি সেখানে নিজেই যাব। খুব শিগগিরই তার অনেক জেনারেল অনুভব করা শুরু করলেন যে তারা দুই দিক থেকে বাধা। যদি তাদের মনের ভেতরে যা আছে তা বলেন, তবে তিনি স্টালিন ভয়ঙ্করভাবে অপমানিত বোধ করবেন। কিন্তু যদি তারা তার অভিমতের বিরোধিতা করেন, তবে তারা তার ক্রোধের শিকার হবেন। তোমাদের সাথে কথা বলার দরকার কি? একবার তিনি একদল জেনারেলকে চিৎকার করে জিজ্ঞাসা করলেন, আমি যাই বলি তোমরা উত্তর দাও হ্যাঁ। কমরেড স্টালিন, অবশ্যই কমরেড স্টালিন। নির্বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত, কমরেড স্টালিন। যুদ্ধ প্রচেষ্টার ক্ষেত্রে নিজেকে একাকী বোধ করার ক্ষিপ্ততায় তিনি বেশিরভাগ যোগ্য এবং অভিজ্ঞ জেনারেলদের বরখাস্ত করলেন। এরপর থেকে তিনি নিজেই যুদ্ধ প্রচেষ্টার প্রতিটি বিষয় তদারকি করা শুরু করলেন। এমনকি এ থেকে বেয়োনেটের সংখ্যা এবং আকারও বাদ পড়ল না। নিখুঁতভাবে স্টালিনের মেজাজ এবং আকস্মিক বাতিক উপলব্ধি করতে পারার বিষয়টা খুব তাড়াতাড়ি তার সঙ্গীদের জন্য জীবন অথবা মৃত্যুর বিষয় হয়ে দাঁড়ালো। তাকে কখনো উদ্বিগ্ন না করার বিষয়টি ছিল কঠিন। স্টালিন মারাত্মকভাবে আনপ্রেডিক্টেবল একজন মানুষ হয়ে উঠলেন। তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে হতো, যাতে মনে না হয় যে তুমি কিছু লুকাচ্ছ। কিন্তু তুমি যদি দীর্ঘক্ষণ তাকিয়ে থাকো, তবে সে নার্ভাস এবং আত্মসচেতন হয়ে পড়ত, যা ছিল খুবই ঝুঁকিপূর্ণ। যখন তিনি কথা বলতেন তখন কাউকে নোট নিতে হতো, কিন্তু তিনি যা বলতেন তার সবকিছু লেখা যাবে না, তাতে তোমাকে সন্দেহ করা হতে পারে। যারা তার এই ভাবধারার সঙ্গে মিশে যেতে পারতেন তারা খুবই ভালো করতেন, আর যারা পারতেন না তাদের ঠিকানা হতো জেলখানা। তাকে বুঝতে পারাটা সহকর্মীদের জন্য রীতিমতো রহস্যময় বিজ্ঞানে পরিণত হলো। এটা নিয়ে তারা একে অপরের সাথে আলোচনা করত। সবচেয়ে খারাপ ভাগ্য ছিল তাদের, যাদের ডিনারে অথবা তার বাড়িতে লেট নাইট মুভি দেখার আমন্ত্রণ জানানো হতো। এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা ছিল অসম্ভব। যুদ্ধের পর এই প্রবণতা ক্রমশই বাড়তে থাকলো। বাহ্যিকভাবে এই আমন্ত্রণ ঠিক আগের মতোই বিপ্লবীদের উষ্ণ অন্তরঙ্গ ভ্রাতৃত্বের বন্ধন হিসেবে মনে হতো, কিন্তু অভ্যন্তরীণভাবে এটা ছিল সম্পূর্ণরূপে সন্ত্রাস, আতঙ্ক। সারারাত মদ্যপান করা হতো। তিনি তার সব শীর্ষ সঙ্গীদের উপর সতর্ক নজর রাখতেন। তিনি তাদের প্রচুর পরিমাণে মদ পান করাতে বাধ্য করতেন, যাতে তারা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তিনি সঙ্গোপনে তাদের দিয়ে এমন কিছু করাতে আন্দোলিত করতেন যাতে তাদের দোষী বা অপরাধী করা যায়। সন্ধ্যার শেষটাও ছিল ভয়ানক খারাপ। এই সময় তিনি গ্রামোফোনে গান বাজাতেন এবং লোকেদের নাচার আদেশ দিতেন। তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভকে গোপাক করাতেন। এটা এক ধরনের কঠোর নাচ, যাতে লাঠিও অন্তর্ভুক্ত ছিল। এতে মাঝে মাঝে ক্রুশ্চেভ অসুস্থ হয়ে পড়তেন। ক্রুশ্চেভ ধীরে ধীরে নাচতেন, অনেকটা বৃদ্ধ মানুষের মতো। তার নাচ দেখে দেখে স্টালিন উচ্চস্বরে চিৎকার করে হাসতেন। এটা ছিল নিয়ন্ত্রণের চূড়ান্ত আকার, ঠিক যেমনটি পুতুলের প্রভু তার পুতুলের প্রতিটি পদক্ষেপকে নিপুণভাবে সাজায়। ব্যাখ্যা: জোসেফ স্টালিন এবং তার চারিত্রিক ধরন যে রহস্য বা ধাঁধা উপস্থাপন করে তা হলো কিভাবে গভীর আত্মকামীরাও মুগ্ধকারী হতে পারে, এবং মুগ্ধতার আবেশে তারা কিভাবে ক্ষমতা লাভ করে, তারা কিভাবে অন্যের সাথে যুক্ত হতে পারে যখন তারা খুব পরিষ্কারভাবে আত্মমগ্ন, তারা কিভাবে অন্যদের সম্মোহিত করতে পারে। এর উত্তর তাদের ক্যারিয়ারের শুরুর অংশে পাওয়া যায়। তারা পঙ্কিল বা বিদ্বেষপূর্ণ ও ভ্রম বাতুলতায় আক্রান্ত হওয়ার আগে। এই ধরনের আত্মকামীদের সাধারণত গড়পড়তা গভীর আত্মকামীদের চেয়ে উচ্চাকাঙ্ক্ষা এবং তেজ শক্তি বেশি থাকে। তাদের নিরাপত্তাহীনতা বোধের ঝোঁক প্রবণতা বেশি। একমাত্র একটি উপায়ে তারা তাদের নিরাপত্তাহীনতা বোধ প্রশমিত এবং তাদের উচ্চাকাঙ্ক্ষা পরিতৃপ্ত করতে পারে তা হলো অন্যের কাছে থেকে স্বাভাবিকের চেয়ে বেশি মনোযোগ এবং সমর্থন প্রাপ্তি, যা একমাত্র সামাজিক ক্ষমতা পাওয়ার মধ্যে দিয়ে আসে। তা সে রাজনীতি অথবা ব্যবসা যাই হোক না কেন, এটা করার জন্য জীবনের প্রথম দিকে এই ধরনের ব্যক্তিরা অপ্রত্যাশিতভাবে সর্বোচ্চ উপায়ে সন্ধান পেয়ে যায়। অন্যান্য গভীর আত্মকামীদের মতো ওরাও যে কোনো সম্ভাব্য অসম্মানের ব্যাপারে অত্যধিক সংবেদনশীল থাকে। তাদের অনুভূতি এবং চিন্তাধারা প্রমাণের জন্য জনগণের সাথে তাদের সুন্দর একটা সংযোগ থাকে। ফলে অসম্মানিত হওয়ার কোনো ইঙ্গিত থাকলে তারা তার সন্ধান পেয়ে যায়। একটা পর্যায়ে তারা যা উদ্ঘাটন করে তা হলো তাদের নিরাপত্তাহীনতা বোধ এবং আকাঙ্ক্ষা প্রমাণের জন্য এই সংবেদনশীলতা অন্যদের কাছেও সঙ্গতিপূর্ণ করার চেষ্টা করে।
অতি সংবেদনশীল হওয়ার কারণে তারা মানুষের কথা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে পারে। তারা অন্যের আবেগ অনুভূতির সাথে একাত্ম হওয়ার ভান করতে পারে। তাদের অভ্যন্তরে থাকা আলাদা উদ্দেশ্য, তারা আসলে এমনটা করে অন্যের আবেগের সাথে একাত্ম হতে নয়, বরং তাদেরকে নিয়ন্ত্রণ এবং নিজ উদ্দেশ্য কাজে লাগানোর জন্য। তোমার দুর্বলতাগুলো জানার জন্য তারা তোমার কথা শুনবে, যাতে সেগুলো নিয়ে পরে খেলা করা যায়। তাদের মনোযোগের পুরোটাই নকল নয়, আবার এই মনোযোগ দেওয়ার যে কোনো প্রভাব নেই তাও নয়। তারা তোমার কাঁধে হাত রাখার সাথে সাথে অন্তরঙ্গতা অনুভবও করতে পারে, কিন্তু পরক্ষণেই তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে ফেলে এবং অঙ্কুরোদ্গম অন্তরঙ্গতার অনুভূতিকে আসল উদ্দেশ্যে রূপান্তর করে। যদি তারা তা না করতে পারে, তবে তারা নিজেদের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার এবং আঘাত পাওয়ার ঝুঁকিতে পড়ে যাবে। তারা মনোযোগ এবং স্নেহ ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে তোমাকে কাছে টানবে। তারপর তাদের সম্ভাব্য শীতলতা দিয়ে তোমার গভীরে তাদের প্রতি আকর্ষণ তৈরি করবে। আচ্ছা, এই পরিস্থিতিতে তুমি ভুল বা খারাপ কিছু বলতে পারো? কিভাবে তুমি তাদের আনুকূল্য বা অনুগ্রহ ফিরে পেতে পারো? এটা খুবই সূক্ষ্ম, একটা মুহূর্তের জন্য প্রকাশ পেতে পারে, যা 1 অথবা 2 সেকেন্ড স্থায়ী হয়, কিন্তু এর প্রভাব রয়েছে। এটাই হলো সিনালি করার প্রথম শ্রেণীর প্ররোচনা। এই প্ররোচনা একদা তুমি যে উষ্ণতা অনুভব করেছিলে তার অভিজ্ঞতা আবারও অর্জন করতে চাইবে। এই ধরনের আত্মকামীদের অস্বাভাবিক উচ্চমাত্রার আত্মবিশ্বাস প্রদর্শনের একটা ধ্বংসাত্মক প্রলোভনকারী প্রভাব জনগণের ওপর পড়ে এবং জনগণ তাদের প্রতি আকৃষ্ট হয়। সম্পূর্ণ নিয়ন্ত্রিত আত্মকামীরা তাদের কাছাকাছি হতে তোমার প্রত্যাশাকে উদ্দীপনা দেয়, কিন্তু তারা সব সময় কিছুটা হলেও দূরত্ব বজায় রাখে। এর সবটাই হলো নিয়ন্ত্রণ। তারা তাদের আবেগকে নিয়ন্ত্রণ করে এবং একই সাথে অন্যের প্রতিক্রিয়াও নিয়ন্ত্রণ করে। একটা পর্যায়ে যখন তারা তাদের ক্ষমতাকে সুসংহত করতে পারে, তখন তারা এত কিছুর জন্য যে মুগ্ধতার খেলা খেলতে হয়েছে তার জন্য তীব্র বিরক্ত হয়। কেন তাদেরকে অন্যের প্রতি এত মনোযোগ দিতে হবে যখন তাদের অন্য উপায় আছে? সুতরাং তারা অনিবার্যভাবে আগের কাছের বন্ধুদেরও বিরোধী হয়ে যায়। তারা তাদের ঘৃণা এবং ঈর্ষা প্রকাশ করে, যা এতদিন তাদের গভীরে লুকায়িত ছিল। কাকে কাছে টানতে হবে আর কাকে দূরে ঠেলতে হবে, কাকে মারতে হবে আর কাকে বাঁচাতে হবে, তার সবটাই তারা নিয়ন্ত্রণ করে। দুটি বন্ধন তৈরির মাধ্যমে তারা নিজেদেরকে সন্তুষ্ট করে, কিন্তু এই সম্পর্কে তোমার আমার কারোরই কিছু বলার নাই, কারণ তারা এখন তোমার আবেগকে নিয়ন্ত্রণ করছে। একটা পর্যায়ে তা পুরোপুরি মাইক্রোম্যানেজার বা সবকিছুর নিয়ন্ত্রকে পরিণত হয়। কাকে তারা আর বিশ্বাস করবে না? তাদের অধীনে থাকা ব্যক্তিরা স্বয়ংক্রিয় মানব বা রোবটে পরিণত হয়, কোনো সিদ্ধান্ত নিতে পারে না, সুতরাং সবকিছুর তদারকি তারা নিজেরাই করে। এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়ার পর এই শ্রেণীরা সবকিছু শেষ করে নিজেদেরকে ধ্বংস করার মাধ্যমে, কারণ প্রকৃতপক্ষে মানুষের স্বাধীন ইচ্ছার উপর চড়াও হওয়া অসম্ভব। লোকজন বিদ্রোহ করে, এমনকি সবচেয়ে ভীতু বা আতঙ্কগ্রস্তরাও বিদ্রোহ করে বসে। জীবনের শেষ দিকে স্ট্যালিন স্ট্রোকে আক্রান্ত হন, কিন্তু তার কোনো সহকর্মী তাকে সাহায্য করার মতো বা ডাক্তার ডাকার মতো সাহস দেখায়নি। তাদের অবহেলার কারণে স্ট্যালিন মারা যান, কারণ ভয় এবং ঘৃণা দুটোই তাদের মধ্যে ছিল। তোমার জীবনে অবশ্যম্ভাবীভাবে এই শ্রেণীর মুখোমুখি হবে, কারণ তাদের উচ্চাকাঙ্ক্ষার ঝোঁক প্রবণতার কারণে তার বস এবং সিইও হন, রাজনৈতিক ফিগার কিংবা ধর্মীয় নেতায় পরিণত হন। তোমার সাথে শুরুতেই তারা যে বিপজ্জনক আবেশের প্রতিনিধিত্ব করে তা হলো তাদের মুগ্ধ করার ক্ষমতার প্রয়োগ। সুতরাং তুমি তোমার গভীর অভ্যন্তরীণ অনুভূতি বোঝার সক্ষমতা দিয়ে তাদেরকে দেখবে। দেখবে তোমার প্রতি তাদের আগ্রহ কখনোই গভীর নয়, কখনো দীর্ঘস্থায়ী হয় না, এবং পরবর্তীতে তা অনিবার্যভাবে সিনালিপূর্ণ বাধায় পরিণত হয়। যদি তুমি বাহ্যিকভাবে তার প্রতি মুগ্ধ হওয়ার বিভ্রান্তিতে আটকে পড়াটাকে বন্ধ করতে পারো, তবে তুমি তাদের এই শীতলতা বোধ এবং তাদের প্রতি তোমার মনোযোগের মাত্রা উপলব্ধি করতে পারবে। তাদের অতীতের দিকে তাকাও। তুমি লক্ষ্য করবে যে তাদের কোনো গভীর একক এবং অন্তরঙ্গ বন্ধু নেই যাকে তিনি তার দুর্বলতা এবং অসুবিধার কথাগুলো বলতে পারেন। তাদের বাল্যজীবনে একটি দুর্দশাগ্রস্ত শৈশবের চিহ্ন বা লক্ষণ খুঁজে পাওয়া যাবে। স্ট্যালিনের পিতা তাকে নির্দয়ভাবে প্রহার করত এবং তার মা তাকে তেমন ভালোবাসত না, অর্থাৎ তার শৈশবকাল ছিল পিতামাতার স্নেহ ভালোবাসাহীন। সেসব মানুষের কথা শোনো যারা তাদের সত্যিকারের স্বভাব প্রকৃতি দেখেছে এবং অন্যদেরকে এই ব্যাপারে সতর্ক করার চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে স্ট্যালিনের পূর্বসূরি ভ্লাদিমির লেনিন তার বন্য প্রকৃতি সম্পর্কে বুঝতে পেরেছিল এবং তিনি যখন মৃত্যুশয্যায় ছিলেন তখন এই ব্যাপারে সবাইকে ইঙ্গিত দিয়ে যাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সতর্কবার্তা সে সময় কেউ গ্রাহ্য করেনি। যারা প্রতিদিন এই শ্রেণীর আত্মকামীদের সেবা দেন তাদের অবস্থার কথা
একবার চিন্তা করো, যদি তুমি টের পাও তুমি এই শ্রেণীর সাথে কারবার করছো, তাহলে তোমাকে অবশ্যই দূরত্ব বজায় রাখতে হবে। তারা বাঘের মতো, একদা যখন তুমি তাদের খুব কাছাকাছি চলে যাবে আর সরে আসতে পারবে না, তখন তারা তোমাকে গিলে ফেলবে। 2. নাটুকে আত্মকামী। 1957 সালে ফ্রান্সের লৌডুনে চার্চের নান বা মঠধারিণীদের শিক্ষাকার্যে নিয়োজিত প্রধান মঠধারিণী একজন নতুন সিস্টারকে হাউজে স্বাগত জানালেন। তার নাম ছিল জেনিদা বেলসিয়েল। 1602 থেকে 1665। জেনি ছিলেন অদ্ভুত ধরনের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন। আকারে ছোটখাটো হলেও তার চেহারা ছিল সুন্দর এবং মুখে ছিল স্বর্গীয় ভাব, কিন্তু দৃষ্টি ছিল হিংসুটে এবং অশুভ। ব্যঙ্গ বিদ্রুপ স্বভাবের জন্য পূর্বের হাউজে অনেকেই তার শত্রুতে পরিণত হয়েছিল। এজন্য তাকে নতুন এই হাউজে বদলি করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নতুন স্থানে আসার পর মনে হতে লাগলো তিনি পরিবর্তন হতে শুরু করেছেন। তিনি সম্পূর্ণরূপে স্বর্গীয় দূতদের মতো আচরণ করতে লাগলেন। প্রধান মঠধারিণীর দৈনন্দিন কার্যে সহায়তা করা শুরু করলেন। তাকে সেন্ট তেরেসা এবং তার চিন্তার অস্পষ্টতার জন্য আরো কিছু বই পড়তে দেওয়া হলো। জেনি এই বিষয়গুলো গভীর মনোযোগ দিয়ে পড়ছেন বলে মনে হতে লাগলো। কয়েক মাসের মধ্যে তিনি ধর্মতত্ত্বে গুপ্ত রহস্য সংক্রান্ত একজন বিশেষজ্ঞ হয়ে গেলেন। ঘন্টার পর ঘন্টা তাকে মেডিটেশন এবং প্রার্থনারত দেখা যেত, যা ছিল অন্যান্য সিস্টারের তুলনায় বেশি। একই বছরের শেষ দিকে প্রধান মঠধারিণী বদলি হয়ে অন্য হাউজে চলে গেলেন। জেনির আচার আচরণ ও ধর্মনিষ্ঠায় খুশি হয়ে অন্যদের উপদেশ উপেক্ষা করে প্রধান মঠধারিণী তাকে তার স্থলাভিষিক্ত করলেন। আকস্মিকভাবে মাত্র 25 বছর বয়সে জেনি লাডুনের নান বা মঠধারিণীদের প্রধান হয়ে গেলেন। কয়েক মাস পর লৌডুনের সিস্টাররা জেনির নিকট থেকে কিছু অদ্ভুত গল্প শুনতে লাগলো। তিনি বেশ কিছু স্বপ্ন দেখেছেন। স্বপ্নে তিনি দেখেছেন স্থানীয় একজন যাজক বা পুরোহিত নাম উরবেন গ্র্যান্ডিয়ার। তিনি তার কাছে এসেছিলেন এবং তাকে শারীরিকভাবে আঘাত করেছেন। তার স্বপ্ন ক্রমেই যৌন সম্বন্ধনীয় এবং তীব্র হিংস্র হয়ে উঠতে লাগলো। অদ্ভুত ব্যাপার হলো, এই স্বপ্নগুলো দেখার আগে যিনি সিস্টারদের ধর্মশিক্ষা হাউসের পরিচালক হওয়ার জন্য গ্র্যান্ডিয়ারকে প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু গ্র্যান্ডিয়ার অত্যন্ত ভদ্রতার সাথে প্রস্তাবটি ফিরিয়ে দেন। গ্র্যান্ডিয়ারের ছিল সুন্দর চেহারা ও শারীরিক কাঠামো। এজন্য লন্ডনের স্থানীয় বাসিন্দারা গ্র্যান্ডিয়ারকে যুবতীদের প্রেমোদ্দীপক প্রলোভনকারী হিসেবে বিবেচনা করতেন। জেনি কি নিছকই তার কল্পনার রাজ্যে ডুবেছিলেন? তিনি এতটাই ধার্মিক হয়ে উঠেছিলেন যে তার গল্প মিথ্যা বলে মনে করা খুব কঠিন ছিল। তার স্বপ্নগুলো অন্যদের কাছে খুবই বাস্তবিক এবং স্পষ্ট মনে হতে লাগলো। অন্যদের কাছে যেই তিনি এই গল্প বলা শুরু করলেন, কয়েকজন সিস্টারও জানালেন তারাও একই ধরনের স্বপ্ন দেখেছেন। একদিন হাউজের কনফ্রেসর ক্যানন মিগনন এক সিস্টারের কাছে এই গল্প শুনলেন। ক্যানন বহুদিন ধরে গ্র্যান্ডিয়ারকে অবজ্ঞা ও অশ্রদ্ধা করতেন। তিনি এই স্বপ্নলোক তার পচানোর একটি উপায় হিসেবে দেখতে লাগলেন। ভূত বা প্রেতাত্মা নিয়ে কাজ করে এমন কয়েকজনকে তিনি ডাকলেন এবং সিস্টারদের স্বপ্ন নিয়ে কাজ করার জন্য তাদের নির্দেশ দিলেন। প্রায় সব সিস্টারই জানালেন তারা প্রায় সবাই এই স্বপ্ন দেখেছেন, অর্থাৎ তাদের কাছে মনে হতো রাতে গ্র্যান্ডিয়ার তার কাছে আসেন। ভূত প্রেত নিয়ে কাজ করা কবিরাজদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে এই সিস্টাররা গ্র্যান্ডিয়ারের নিয়ন্ত্রিত অশুভ শয়তান দ্বারা আচ্ছন্ন হয়ে আছে, অর্থাৎ তাদের উপর গ্র্যান্ডিয়ারের নিয়ন্ত্রিত প্রেতাত্মারা আশ্রয় নিচ্ছে। স্থানীয় অধিবাসীদের জানানোর জন্য মিগনন এবং তার সহযোগীরা এই গল্প প্রকাশ করে দিলেন। এটাকে উপভোগ্য দৃশ্য হিসেবে বিবেচনা করে স্থানীয় জনগণ দলে দলে সিস্টারদের হাউসে আসা যাওয়া করতে লাগলো। সিস্টাররা তাদের পা বের করে অশ্লীল চিৎকার চেঁচামেচি করে মাটিতে গড়াগড়ি দিতেন, মোছড়ামুছড়ি করতেন। সিস্টারদের মধ্যে সবচেয়ে বেশি আচ্ছন্ন ছিলেন জেনি। তার বিকৃতি ছিল আরো হিংস্র এবং তার মধ্য দিয়ে যে প্রেতাত্মারা কথা বলছিল তারা ছিল শয়তানের শপথে আরো বেশি কর্কশ ও তীক্ষ্ণ। ভূত ছাড়ানোর কবিরাজদের কাছে এটা ছিল তাদের দেখা এ যাবৎকালের সবচেয়ে বেশি শক্তিশালী আচ্ছন্নকারী অবস্থা, এবং জনসাধারণ তার ভূতের ধরা অবস্থায় দেখার জন্য জড়ো হতে লাগলো। কবিরাজদের কাছে এটা খুব সঙ্গত মনে হতে লাগলো যে গ্র্যান্ডিয়ার লন্ডনের সবচেয়ে ভালো সিস্টারদেরকে জাদু করেছেন ও নীতিভ্রষ্ট করেছেন। যদিও গ্র্যান্ডিয়ার কখনো ওই হাউসে তার পা রাখেনি, অর্থাৎ যায়নি। গ্র্যান্ডিয়ার গ্রেফতার হলেন এবং তার বিরুদ্ধে সিস্টারদের উপর জাদুবিদ্যা প্রয়োগের অভিযোগ আনা হলো। সাক্ষী প্রমাণের উপর ভিত্তি করে গ্র্যান্ডিয়ারকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। অকথ্য শারীরিক নির্যাতনের পর তাকে 1634 সালের 18ই আগস্ট স্থানীয় অধিবাসীদের বিশাল সমাবেশের সামনে পুড়িয়ে হত্যা করা হয়।
অল্প কিছুদিনের মধ্যেই সবকিছু শান্ত হয়ে গেল। জেনি ছাড়া সকল সিস্টার দ্রুত অসুর বা প্রেতাত্মার কবল থেকে মুক্ত হয়ে গেলেন। প্রেতাত্মা শুধু তাকে ছেড়ে যেতেই অস্বীকৃতি জানালো না, বরং তার উপর আরও ভালোভাবে ভর করল। খ্রিস্টানদের ধর্মসংঘের সদস্যরা জেনির উপর প্রেতাত্মা ভর করার কথা শুনে হাউজের চার্জ নিজেদের হাতে নিয়ে নিলেন এবং জেনির ভূত তাড়ানোর জন্য ফাদার জিন জোসেফ শুরিনকে পাঠালেন। শুরিন এটিকে একটি আকর্ষণীয় বিষয় হিসেবে গ্রহণ করলেন। জেনি প্রেতাত্মার ভরে ডুবে গেলেন এবং তার ভাগ্যের উপর নিরাশ হয়ে পড়লেন। মনে হতে লাগলো তার মধ্যে যে অসুর বা প্রেতাত্মা আশ্রয় নিয়েছে তাকে প্রতিরোধ করতে সে যথেষ্ট শক্তিশালী নয়। সম্ভবত তিনি প্রেতাত্মার প্রভাবের কাছে নতি স্বীকার করে নিয়েছেন। তবে একটি বিষয় ছিল অবাক করার মতো। জেনি শুরিনকে অস্বাভাবিকভাবে পছন্দ করতেন এবং আধ্যাত্মিক বিষয়াদি নিয়ে আলাপ আলোচনার জন্য তাকে ঘন্টার পর ঘন্টা হাউজের অভ্যন্তরে রেখে দিতেন। তিনি নব উদ্দীপনা ও শক্তি নিয়ে আবার প্রার্থনা এবং মেডিটেশন শুরু করলেন। তিনি সব ধরনের আরাম আয়েশ ত্যাগ করলেন, শক্ত বিছানায় ঘুমানো শুরু করলেন, খাবারে বমির উদ্রেককারী তেতো মিশ্রণ ছিটিয়ে নিতেন। তার অগ্রগতি শুরিনকে জানাতেন এবং তার কাছে স্বীকার করলেন তিনি স্রষ্টার খুব কাছাকাছি চলে এসেছেন এবং স্রষ্টা তার মুখে একটি চুমু দিয়েছে। শুরিনের সহায়তায় তার শরীর থেকে প্রেতাত্মারা একটার পর একটা পালিয়ে গেল। এর কিছুদিন পর তার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটল। তার বাম হাতের তালুতে জোসেফ নামটি ফুটে উঠল এবং তা পরিষ্কারভাবে পড়া যেত। কয়েকদিন পর যখন এ নামটি মিলিয়ে গেল, তখন দেখা গেল সেই জায়গায় যিশুর নাম ফুটে উঠেছে, তারপর মেরি এবং তারপর অন্যান্য নাম। তার হাতের তালুতে একটি দাগ হয়ে গেল। এটা ছিল এমন দাগ যা যিশুর ক্ষতচিহ্নের মতো, স্রষ্টার পক্ষ থেকে সত্যিকারের আশীর্বাদ স্বরূপ। এইসব ঘটনার পর জেনি খুব অসুস্থ হয়ে পড়েন এবং মনে হচ্ছিল এবার বুঝি তিনি মারা যাবেন। এর কিছুদিন পর তিনি শুরিনকে রিপোর্ট পাঠালেন স্বপ্নে তিনি দেখেছেন তার সাথে স্বর্গীয় একজন যুবক দূত বা ফেরেশতা দেখা করেছেন। যুবকটি দেখতে ছিলেন অপরূপ সুন্দর এবং তার মাথার চুল ছিল লম্বা। এরপর সেন্ট জোসেফ নিজে তার কাছে এসেছিলেন এবং তার শরীরের যেখানে তীব্র ব্যথা হচ্ছিল সেখানে হাত রাখেন এবং সুগন্ধযুক্ত একটি তেল মালিশ করে দিয়েছিলেন। এই কাহিনীর দিন কতক পরে জেনি সুস্থ হয়ে উঠলেন, তবে তার সেমিজে ওই তেলের 5টি ফোঁটার চিহ্ন লেগে রইল। প্রেতাত্মারা এখন আর তার কাছে নেই, তারা সবাই চলে গেছে। এটা ছিল শুরিনের জন্য সবচেয়ে বড় স্বস্তিদায়ক। গল্পটি এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। জেনি শুরিনকে অদ্ভুত একটি অনুরোধ করলেন। তা হলো জেনি তার সাথে পুরো ইউরোপ ঘুরতে চায়, তার সাথে সংগঠিত অলৌকিক ঘটনা সবাইকে জানাতে চায় এবং দেখাতে চায়। এই ঘটনা সকলকে জানানোটা কর্তব্য বলে তিনি অনুভব করতে লাগলেন। এটা শুরিনের বিনয়ী চরিত্রের সাথে কিছুটা বেমানান বা বিতর্কিত মনে হলেও তিনি জেনির প্রস্তাবে রাজি হয়ে গেলেন। প্যারিসের যে হোটেলে জেনি উঠলেন তার সামনের রাস্তায় জনতার বিশাল ভিড় লেগে গেল। তারা জেনিকে এক নজর দেখতে চাচ্ছিলেন। তিনি কার্ডিনাল রিচেলিও এর সাথে সাক্ষাৎ করলেন। কার্ডিনাল তার সেমিজে চুমু খেলেন, যা এখন ধর্মীয় পবিত্রতার প্রতীকে পরিণত হয়েছে। তিনি ফরাসি রাজা রানীকে তার দাগ দেখালেন। তার ইউরোপ ভ্রমণ চলতে থাকলো। তার যুগের সবচেয়ে বড় বড় সম্ভ্রান্ত ব্যক্তি এবং মহান নেতাদের সাথে তার সাক্ষাৎ হলো। প্রতিটি শহরে তাকে এক নজর দেখার জন্য প্রায় 7,000 লোককে কাছে আসার সুযোগ দেওয়া হতো। তার গল্প শোনার চাহিদা দিন দিন বাড়তেই লাগলো। এই জন্য তিনি তার কাহিনী বুকলেট করে সবার মাঝে বিতরণের সিদ্ধান্ত নিলেন। বুকলেটে তিনি তার কাহিনীর সমস্ত আদ্যপ্রান্ত, তার চিন্তাধারা তুলে ধরলেন। 1965 সালে মৃত্যুর পর বর্তমানে জেনির দেশ অ্যাঙ্গেস নামে পরিচিত জেনির মৃতদেহ থেকে শিরোচ্ছেদ করে তা মমি করে স্বচ্ছ গ্লাসযুক্ত একটি রূপার বাক্সে ভরে রাখা হয়। তার অলৌকিক দাগযুক্ত সেমিজ এবং মমি করা মাথা প্রদর্শনের জন্য লন্ডনের চার্চের হাউসে রেখে দেওয়া হয়েছিল। ফরাসি বিপ্লবের সময় অদৃশ্য হয়ে যাওয়ার আগ পর্যন্ত এটি সেখানেই ছিল। ব্যাখ্যা: শৈশবকালে জেনিদা বেলসিয়েলের মধ্যে মানুষের মনোযোগ আকর্ষণের একটা প্রবণতা ছিল, অর্থাৎ একটা চির অতৃপ্তিকর আকাঙ্ক্ষা। এই কারণে তার পিতামাতা অতিষ্ঠ হয়ে তাকে ধর্মীয় সন্ন্যাসীদের দ্বারা পরিচালিত একটি স্কুলে পাঠিয়ে দেন। সেখানে তিনি তার তিক্ত মন্তব্য এবং ব্যঙ্গ বিদ্রুপাত্মক কথাবার্তা দ্বারা নান বা মঠবাসিনীদের অতিষ্ঠ করে তুললেন। এরপর তাকে লন্ডনে পাঠানো হয়। আপাত দৃষ্টিতে এটাই প্রতীয়মান হয় যে তার চির আকাঙ্ক্ষিত স্বীকৃতি আদায়ের জন্য সেখানে গিয়ে তিনি ভিন্ন এক অপপ্রচারের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আধ্যাত্মিক বই পুস্তক পড়ার পর যিনি সিদ্ধান্ত নিলেন জ্ঞান এবং ধর্মীয় পবিত্রতার ব্যবহারের সংমিশ্রণ দিয়ে তিনি অন্যান্যদের
ছাড়িয়ে যাবেন। এই দুটির সমন্বয়ে একটি সম্পূর্ণ প্রদর্শনীর ব্যবস্থা করে তিনি প্রিওরেস বা প্রধান মর্ধারিণীর আনুকূল্য বা সমর্থন পেয়ে গেলেন। কিন্তু হাউজের প্রধান হয়ে যাবার পর তিনি বিরক্তি অনুভব করতে লাগলেন, কারণ নিজের প্রতি যে মনোযোগ তিনি পাচ্ছিলেন তা তার কাছে অপর্যাপ্ত বলে মনে হতে লাগলো। গ্র্যান্ডিয়ারকে নিয়ে দেখা তার স্বপ্ন ছিল বানোয়াট মিথ্যা কাহিনী। প্রেতাত্মা ছড়ানোর কবিরাজরা আসার পরপরই তাকে অশুভ প্রেতাত্মা সম্পর্কিত একটি বই দেওয়া হয়েছিল এবং তিনি তা গলদকরণ করেন, অর্থাৎ গভীর মনোযোগ দিয়ে পড়েন এবং প্রেতাত্মা ভর করলে কেমন আচার আচরণ করতে হয় তার সবকিছু নখদর্পণে নিয়ে নেন। তিনি নাটকে সব কৌশল রপ্ত করে ফেলেন, যাতে কবিরাজরা মনে করে সত্যিই তার মধ্যে প্রেতাত্মা আশ্রয় নিয়েছে। তিনি জনগণের কাছে দর্শনীয় তারকা হয়ে গেলেন। যখন তিনি আচ্ছন্ন হতেন তখন অন্যান্যদের চেয়ে বেশি অশোভন এবং অমর্যাদাকর আচরণ করতেন। গ্র্যান্ডিয়ারের ভয়ানক হত্যাকাণ্ড অন্যান্য নান তথা মঠবাসিনীদের ওপর মারাত্মকভাবে প্রভাব ফেলে। একজন নিরপরাধ মানুষের এমন পরিণতির প্রক্রিয়ায় কিছুটা অংশগ্রহণের জন্য তারা অপরাধ ও অনুশোচনা অনুভব করতে থাকেন। কিন্তু জেনির মধ্যে এই বিষয়ে কোনো ভাবান্তর হলো না, কারণ গ্র্যান্ডিয়ার অধ্যায় সমাপ্তির পর তার উপর থেকে মনোযোগ সরে যাবে এটা তার কাছে অসহনীয় মনে হতে লাগলো। সুতরাং প্রেতাত্মারা তাকে ছেড়ে যেতে পারল না, বা তিনি ছেড়ে যেতে দিলেন না, বরং আচ্ছন্ন হওয়ার পরিমাণ বাড়িয়ে দিলেন। তার চারপাশে যারা ছিলেন তাদের দুর্বলতাগুলো এবং চাপা আকাঙ্ক্ষাগুলো উপলব্ধির ক্ষেত্রে তিনি ছিলেন ব্যাপক মাত্রায় পটু। তার প্রথম শিকার হলেন প্রিওরেস বা প্রধান মঠধারিণী, তারপর প্রেতাত্মা ছাড়ানোর কবিরাজরা এবং পরে ফাদার সুরিন। সুরিন খুবই কঠোরভাবে চেয়েছিলেন তাকে অলৌকিকতা থেকে পুনরুদ্ধার করতে। তার হাতের তালুতে দাগ সম্পর্কে পরবর্তীতে অনেকেই অনুমান করেন হয়তো অ্যাসিডের সাহায্যে আঁচড় দিয়ে দিয়ে যিনি এক এক সময় এক একজনের নাম লিখেছিল, অথবা রংযুক্ত কঠিন কিছু দিয়ে এমন চিহ্ন এঁকেছিলেন। এটা খুবই অস্বাভাবিক মনে হয়েছে যে নামগুলো শুধু তার বাম হাতের তালুতেই উদয় হতো। এর কারণ হলো তিনি ডান হাত দিয়ে বাম হাতের তালুতে কাজটি সুন্দরভাবে করতেন। বাম হাত দিয়ে ডান হাতের তালুতে করা সুবিধাজনক ছিল না। এরা জানা যায় যে গভীরভাবে হিস্টোরিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ত্বক বিশেষ ধরনের সংবেদনশীল হয়ে ওঠে এবং একটা আঙ্গুলের নখও ধোকা দিতে পারে। প্রতিষেধক বানাতে হার্বালের বিভিন্ন উপাদানের মিশ্রণ তৈরিতে অভিজ্ঞ একজন নারী পরবর্তীতে বলেছেন একটি সুগন্ধযুক্ত ড্রপ তৈরি করে প্রয়োগ করা তার জন্য খুবই সহজ। একবার যেসব লোকজন তার হাতের দাগকে বিশ্বাস করে ফেলেছে তাদের পক্ষে তেল মালিশের ঘটনা সন্দেহ করা কঠিন। এমনকি সুরিনও তার ভ্রমণের প্রয়োজনীয়তাকে সংশয়যুক্ত মনে করেছিলেন। যাই হোক, এই পর্যায়ে এসে জনগণের মনোযোগ আকৃষ্টের জন্য তাকে আরও ছদ্মবেশ ধরার দরকার ছিল না। কয়েক বছর পর জেনি তার আত্মজীবনী লেখেন। এতে তিনি স্বীকার করে নেন যে তার ব্যক্তিত্বের মধ্যে সম্পূর্ণরূপে একটি নাটকে বৈশিষ্ট্য আছে। তিনি ক্রমাগতভাবে নাটকে কিছু করতে ভালোবাসতেন, যদিও তার সাথে ঘটা অলৌকিক ঘটনাকে তিনি বাস্তব হিসেবে উল্লেখ করেন। যেসব সিস্টার তার সাথে প্রতিদিন কাজ করতেন এবং তার মুখোশ বা বিভ্রান্তিকর চেহারার কাছ থেকে দেখেছেন, পরবর্তীতে তারা তাকে খ্যাতি ও মনোযোগের প্রতি আসক্ত একজন নিখুঁত অভিনেত্রী হিসেবে বর্ণনা করেন। গভীরভাবে আক্রান্ত আত্মকামীদের ক্ষেত্রে একটি অদ্ভুত ব্যাপার হলো তাদের আত্মকামিতা অন্যরা খেয়াল করতে পারে না যতক্ষণ না তার ব্যবহার উপেক্ষার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এর একটা সহজ কারণ হলো গভীর আত্মকামীরা ছদ্মবেশ ধারণের ক্ষেত্রে পারদর্শী হতে পারে। তারা আগেই বুঝতে পারে যে যদি তারা অন্যদের কাছে তাদের প্রকৃত নিজস্বতা বা সত্তা প্রকাশ করে, ক্রমাগত অন্যদের মনোযোগের প্রয়োজনীয়তা এবং নিজেকে শ্রেষ্ঠ ভাবা, তাহলে লোকজন তাদের উপর বীতশ্রদ্ধ হয়ে উঠবে। তারা সুবিধা হিসেবে লোকজনের সুসংগত নিজস্বতা বোধের অভাবকে ব্যবহার করে বা কাজে লাগায়। তারা নানা রকম অভিনয় করে। মনোযোগ আকর্ষণের জন্য তারা নানা ধরনের নাটকীয়তার ছদ্মবেশ ধারণ করে, যাতে নৈতিক এবং পরার্থপর মনে হয়। এজন্য তারা অন্যদের তুলনায় অনেক কিছু করতে পারে। তারা শুধুমাত্র কখনো সঠিক কারণকে সমর্থন করে না, বরং এটাকে প্রদর্শনের ব্যবস্থা করে। এই ধরনের নৈতিকতা প্রদর্শনের জন্য তারা তাদের আন্তরিকতাকে দ্বিগুণ করে অথবা তার বিপরীত পথে পরিচালিত হয়, যাতে একজন আরেকজনের হাতে ভোগান্তির শিকার অথবা উপেক্ষার শিকার হন। মুহূর্তের নাটকীয়তায় জড়িয়ে পড়া বা আটকে পড়া সহজ, পরবর্তীতে তুমি ভোগান্তির শিকার হবে, কারণ তারা নিজেদের স্বার্থে তোমাকে ব্যবহার করবে। তাদের প্রতি তোমার অনুভূতির একাত্মতা নিয়ে তারা খেলবে। তোমার একমাত্র সমাধান হচ্ছে কৌশলের মধ্যে দিয়ে তাকে দেখতে হবে। ফোকাস সবসময় তাদের উপর থাকবে। এই লক্ষণ দেখে তাদেরকে শনাক্ত করো। খেয়াল করো ভালো কিছুতে কিভাবে তারা সবসময় নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করে। তাদের ভাবভঙ্গিতে অবিরত নাটকীয়তার বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করো। তারা যা কিছু বলে ও করে তা লোক দেখানোর জন্য ও মনোযোগ আকর্ষণের জন্য করে।
তাদের নাটকীয়তায় যাতে তোমার নিজের কোনো ক্ষতি না হয় তা সবসময় খেয়াল রাখবে। ৩. আত্মকামী যুগল। 1862 সালে 32 বছর বয়সের লিও টলস্টয় 18 বছর বয়সী সোনিয়া বেহরকে বিবাহ করেন। বিয়ের কিছুদিন আগে হঠাৎ টলস্টয় সিদ্ধান্ত নিলেন তাদের দুজনের মধ্যে কোনো কিছু গোপন থাকবে না। এরই অংশ হিসেবে তিনি তার ডায়েরিটা হবু স্ত্রীকে দিলেন। সে তার ডায়েরিটা পড়ে প্রচণ্ড রেগে গেলেন এবং কান্না শুরু করে দিলেন। এতে টলস্টয় বিস্মিত হয়ে পড়লেন। যে পাতাগুলো পড়ে তার হবু স্ত্রী কান্না শুরু করেছিলেন সেসব পাতায় টলস্টয়ের আগের প্রেম ভালোবাসা সম্পর্কে লেখা, এমনকি বর্তমানে চলমান একজন কৃষক মহিলার সাথে তার সম্পর্কের কথাও লেখা, যার ঘরে তার একটি সন্তান আছে। তিনি নিয়মিত পতিতালয়ে যেতেন, তার গনোরিয়া হয়েছিল, সেসব কথাও বাদ যায়নি লেখা থেকে। এমনকি তার জুয়া খেলার কথাও। সোনিয়া তীব্র ঈর্ষা এবং বিরক্তি অনুভব করেন কেন তাকে এসব পড়তে দেওয়া হলো। তিনি তাকে অভিযুক্ত করলেন সে তাকে ভালোবাসে না। এর জবাবে টলস্টয়ও একই রকম অভিযোগ করলেন। তিনি আসলে তার অতীতটা হবু স্ত্রীর সাথে শেয়ার করতে চেয়েছিলেন, যাতে তিনি তার পুরাতন সম্পর্কগুলো থেকে বেরিয়ে এসে তার সাথে নতুন জীবন শুরু করতে পারেন। সে কেন তার এই সততার প্রচেষ্টাকে ভর্ৎসনা করল? তাই তার মনে হলো তার হবু স্ত্রী তাকে ততটা ভালোবাসে না যতটা তিনি ভেবেছিলেন। বিয়ের আগে কেন পরিবারকে বিদায় জানানোটা তার কাছে এতটা বেদনাদায়ক ছিল? সোনিয়া কি তার চেয়ে তাদের পরিবার বেশি ভালোবাসতেন? যাই হোক, শেষমেশ তারা নিজেদের মধ্যে মিল মীমাংসা করে নিতে সমর্থ হলো এবং তাদের বিবাহ সম্পন্ন হলো। কিন্তু তাদের দাম্পত্য জীবনের সম্পর্কের শুরুতেই আচরণের একটা রীতি স্থাপিত হয়ে গেল, যা পরবর্তী 48 বছর অব্যাহত ছিল। ঘন ঘন তর্ক বিতর্ক সত্ত্বেও সোনিয়ার জন্য বিয়ে কার্যত তুলনামূলক স্বস্তিদায়ক হয়ে দাঁড়ালো। তিনি টলস্টয়ের সবচেয়ে বিশ্বস্ত সহযোগীতে পরিণত হলেন। 12 বছরের মধ্যে এই দম্পতি 8 সন্তানের জন্ম দিলেন। তাদের মধ্যে 5 জন বেঁচে রইল। সোনিয়া টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস এবং আন্না কারিনা সহ অনেকগুলো বইয়ের কপি বের করলেন এবং তার বইয়ের প্রকাশনা ব্যবসায় বেশিরভাগ নিজের তত্ত্বাবধানে নিয়ে নিলেন। সবকিছুই ভালোভাবে চলছে বলে মনে হতে লাগলো। বইয়ের ব্যবসার অর্থ এবং পারিবারিকভাবে পাওয়া অর্থ থেকে টলস্টয় ধনী ব্যক্তিতে পরিণত হলেন। তার পরিবারের আকার বৃদ্ধি পেল। একই সাথে তিনি বিখ্যাত হয়ে গেলেন। কিন্তু হঠাৎ 50 বছর বয়সে তিনি নিজেকে প্রচণ্ড অসুখী এবং তার লেখা বইয়ের জন্য প্রচণ্ডভাবে লজ্জা অনুভব করতে লাগলেন। তিনি আর নিজেকে চিনতে পারছিলেন না। তিনি গভীরভাবে আধ্যাত্মিক বোধের সংকটে ভুগছিলেন। তিনি অর্থোডক্স চর্চাকে নিজের সাহায্যের জন্য যথাযথ মনে করলেন। তার জীবনধারা পরিবর্তিত হয়ে গেল। তিনি নতুন করে উপন্যাস লেখা বন্ধ করে দিলেন। টলস্টয় একজন সাধারণ কৃষকের জীবন বেছে নিলেন। তার সম্পদ পরিত্যাগ করলেন এবং বইয়ের কপিরাইট সত্ত্ব ছেড়ে দিলেন। শেষমেশ টলস্টয় অন্যের সাহায্য করা এবং আধ্যাত্মিক উন্নয়নের জন্য নিজেকে উৎসর্গ করার নতুন জীবনে তার পরিবারকে যোগ দেওয়ার আহ্বান জানালেন। কিন্তু তার আহ্বানে সাড়া দিলেন না স্ত্রী সোনিয়া এবং তার পরিবার। উল্টো তীব্র প্রতিক্রিয়া জানালেন তিনি। টলস্টয় তাদের আরাম আয়েশের জীবনধারা এবং সম্পদের প্রতি সন্তানদের মোহ ত্যাগের আহ্বান জানালেন। সোনিয়া নিজের এবং সন্তানদের জীবনে দ্রুত বা আকস্মিক কোনো পরিবর্তন আনার তাগিদ উপলব্ধি করলেন না। ফলে স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধ চলতেই থাকলো এবং কেউ কারো অবস্থান থেকে সরল না। এরপর থেকে টলস্টয় তার স্ত্রীর দিকে এমন দৃষ্টিতে তাকাতে লাগলেন যে তিনি মনে করলেন তার খ্যাতি এবং অর্থের জন্য তার স্ত্রী তাকে ব্যবহার করেছেন। এটা তার কাছে পরিষ্কার হয়ে গেল যে কেন তার স্ত্রী তাকে বিবাহ করেছে। আবার যখন তার স্ত্রী তার দিকে তাকাতেন তখন সে মনে করত তার স্বামী একজন হিপোক্র্যাট। যদিও টলস্টয় তার সম্পদের অধিকার ত্যাগ করেছেন, তারপরও তিনি একজন লর্ডের মতো জীবনযাপন করতেন এবং অভ্যাসমতো জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে স্ত্রীর কাছে আবেদন জানাতেন। তিনি একজন কৃষকের মতো পোশাক পরতেন, কিন্তু যদি তিনি অসুস্থ হয়ে পড়তেন তাহলে আরোগ্য লাভের জন্য দেশের দক্ষিণ দিকের একটি ভিলায় ভ্রমণে যাওয়ার জন্য বিলাসবহুল প্রাইভেট কোচে উঠতেন। যৌন কার্য থেকে নিজেকে দূরে রাখার ব্রত সত্ত্বেও তিনি নিয়মিত বিরতিতে স্ত্রীকে গর্ভবতী করতে থাকলেন। টলস্টয় আকাঙ্ক্ষা করেছিলেন একটি সহজ আধ্যাত্মিক জীবন, কিন্তু এর জন্য স্ত্রীকে তার প্রধান বাধা মনে হতে লাগলো। বাড়িতে স্ত্রীর উপস্থিতি তার কাছে দমনমূলক মনে হতে লাগলো। টলস্টয় স্ত্রীকে একটি চিঠি লিখলেন এবং শেষ করলেন এই বলে, যা কিছু ঘটেছে তার সবকিছুই তুমি আরোপ করেছ, তবে একটি জিনিস বাদে
তা হলো তুমি নিজের অজান্তে এবং অনিচ্ছাকৃতভাবে আমার দুর্দশার কারণ হয়েছ। আমাদের মধ্যে চলছে এমন একটা লড়াই যা আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। স্ত্রীর বস্তুবাদী জীবনের প্রতি তিক্ততা থেকে তিনি লিখলেন দ্য ক্রিটজার সোনাটা। বইটি লিখলেন পুরোটাই তাদের দাম্পত্য জীবনের উপর ভিত্তি করে এবং স্ত্রীর চরিত্র খুবই খারাপভাবে ফুটিয়ে তুললেন। এর সব প্রভাব সোনিয়ার উপর এমনভাবে পড়ল যে সোনিয়া ভাবল সে পাগল হয়ে যাচ্ছে। পরিশেষে 1994 সালে সোনিয়া একেবারে ভেঙে পড়ল। সে সিদ্ধান্ত নিল টলস্টয়ের একটা গল্পের চরিত্রের নকল করে সে তুষার পড়ার সময় বাইরে বেরিয়ে যাবে এবং ঠান্ডায় জমে আত্মহত্যা করবে। সিদ্ধান্ত অনুসারে কাজটি করার জন্য তিনি বের হলেন, কিন্তু তার পরিবারের একজন সদস্য বিষয়টি টের পেয়ে তাকে ধরে ফেললেন এবং তাকে ঘরে ফিরিয়ে আনলেন। এরপর আরো দুবার চেষ্টা করলেও তিনি আত্মহত্যা করতে পারেননি। তাদের আচার আচরণের এই রীতি আরো তীক্ষ্ণ এবং তীব্র হয়ে উঠল। ব্যাপারটা এমন যে টলস্টয় কিছু বললে বা একটুখানি টোকা দিলেও তার স্ত্রী বেপরোয়াভাবে কিছু করে বসে। টলস্টয় গভীর অনুশোচনায় দগ্ধ হয়ে তার কাছে ক্ষমা চান। তিনি স্ত্রীকে কোনো কিছু করতে বললে তখন স্ত্রীর পক্ষ থেকে নতুন এমন এক ধরনের ব্যবহার প্রতিফলিত হতো যা তাকে আক্ষেপ অনুশোচনায় নিপতিত করত। সোনিয়া সন্তানদের সবসময় স্বামীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করতে লাগলেন। টলস্টয় ডায়েরিতে কি লিখছিলেন তার সব স্ত্রীকে পড়তে দিয়েছিলেন তিনি। কিন্তু যদি টলস্টয় তাকে পড়তে না দিতেন তাহলে যে কোনোভাবেই হোক তার স্ত্রী তার ডায়েরিটা খুঁজে পেতেন এবং গোপনে পড়ে নিতেন। তারপর থেকে টলস্টয়ের প্রতিটি পদক্ষেপে হয়তো তার স্ত্রী নজর রাখতেন, তাকে তীব্র সন্দেহ করতেন। টলস্টয় হয়তো স্ত্রীকে তীব্র ভর্ৎসনা করতেন তার অনধিকার চর্চা করার জন্য। কোনো একটা সময় হয়তো তিনি অসুস্থ হয়ে পড়তেন এবং এসব করার জন্য হয়তো স্ত্রীকে তার কাছে অনুশোচনা প্রকাশ করতে হতো। তাদেরকে কি একসাথে করে রেখেছিল? প্রত্যেকেই অপরের ভালোবাসা এবং মেনে নেয়া ব্যাকুলভাবে কামনা করছিলেন, কিন্তু এটা এমন পর্যায়ে দাঁড়ালো যে মনে হচ্ছিল তা আর বুঝি সম্ভব না। বছরের পর বছর এই দুর্ভোগের মধ্যে দিয়ে অতিবাহিত করে 1910 সালের অক্টোবর মাসে টলস্টয় সিদ্ধান্ত নিলেন অনেক হয়েছে, আর না। মাঝ রাতে তিনি বাড়ি থেকে তার এক চিকিৎসক বন্ধুর সঙ্গে বেরিয়ে গেলেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন যে সোনিয়াকে তিনি পরিত্যাগ করবেন। উত্তেজনায় তিনি পুরো রাস্তা শিউরে উঠেছিলেন এবং তার পুরো মন জুড়েই ছিল তার স্ত্রীর উপস্থিতি। কিন্তু শেষ পর্যন্ত তিনি একটি ট্রেনে উঠে পড়লেন এবং তার স্ত্রী থেকে দূরে চলে গেলেন। যখন সোনিয়া এই খবর পেলেন তখন আবারও আত্মহত্যা করার চেষ্টা করলেন। নিকটস্থ একটি পুকুরে তিনি ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু কোনোভাবে অন্যরা তাকে উদ্ধার করল। তিনি টলস্টয়কে একটি চিঠি লিখলেন, তার ফিরে আসার জন্য আকুতি জানালেন। হ্যাঁ, তিনি নিজের জীবনধারা পরিবর্তন করবেন। তিনি আরাম আয়েশ পরিত্যাগ করবেন এবং আধ্যাত্মিক হয়ে উঠবেন। তাকে শর্তহীন ভালোবাসবেন এবং তাকে ছাড়া তিনি বেঁচে থাকতে পারবেন না। টলস্টয় স্বাধীনভাবে খুব কম সময় থাকতে পারতেন। স্ত্রীর নিকট থেকে তার পালিয়ে যাবার খবর সংবাদপত্রের পাতায় ভরে থাকত। যেখানেই ট্রেন থামত, প্রতিবেদক, ভক্ত এবং উৎসুক জনতা তাকে ঘিরে ধরত। ট্রেনের ভিড় এবং প্রচণ্ড ঠান্ডা তিনি আর সহ্য করতে পারছিলেন না। খুব তাড়াতাড়ি তিনি প্রচণ্ড অসুখে নিপতিত হলেন। তাকে নিকটস্থ একজন স্টেশন মাস্টারের কটেজে নিয়ে যাওয়া হলো। এটা পরিষ্কার হয়ে গেল যে তিনি মারা যাচ্ছেন। তিনি শুনলেন যে স্ত্রীকে ছেড়ে তিনি যে শহরে আশ্রয় নিয়েছেন সেখানে তার স্ত্রী সোনিয়া এসেছে, কিন্তু তিনি আর সোনিয়াকে দেখতে চাচ্ছিলেন না। পরিবারের সদস্যরা সোনিয়াকে বাইরে রেখে টলস্টয়ের কাছে আসলেন। সোনিয়া জানালা দিয়ে বারবার উকি দিয়ে সাহিত্য টলস্টয়কে দেখছিলেন। পরিশেষে যখন তিনি সংজ্ঞা হারিয়ে ফেললেন তখন তিনি ভেতরে আসলেন। তার পাশে তিনি বসে পড়লেন, তার কপালে অনবরত চুমু খেতে লাগলেন এবং তার কানের কাছে ফিসফিস করে বলতে লাগলেন, আমাকে ক্ষমা করো, দয়া করে আমাকে ক্ষমা করো। এরপর খুব অল্প সময়ের মধ্যে টলস্টয় মারা গেলেন। 1 মাস পর একজন দর্শক টলস্টয়ের বাড়ি থেকে ঘুরে এসে রিপোর্ট দিলেন যে সোনিয়া বলেছেন, আমার কি হয়েছিল, আমার উপর কি ভর করেছিল, আমি কিভাবে এটা করতে পারলাম। তুমি জানো আমি তাকে হত্যা করেছি। ব্যাখ্যা: লিও টলস্টয় একজন গভীর আত্মকামী ব্যক্তির গুণ বৈশিষ্ট্য ও লক্ষণ প্রকাশ করেছে। 2 বছর বয়সের সময় তার মা মারা যায়। এতে তার ভেতরে যে গভীর খাদ বা শূন্যতা সৃষ্টি হয় তা আর কখনো পূরণ হয়নি। যদিও এই শূন্যতা পূরণের জন্য তিনি বহু নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যৌবনে তিনি বেপরোয়াভাবে চলাফেরা করতেন, যেন এটা তাকে বেঁচে থাকা ও পরিপূর্ণতার আনন্দ দিতে পারে। তিনি নিজের সম্পর্কে সবসময় বিরক্ত বোধ করতেন এবং নিজেকে কখনোই চিনতে পারেননি যে তিনি
কে? তার লেখা উপন্যাসগুলোতে বিভিন্ন চরিত্রের মাধ্যমে তিনি তার এই চিন্তাধারা, অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। 50 বছর বয়সে নিজের ভঙ্গুর নিজস্বতা বা সত্তা সম্পর্কে তিনি গভীর সংকটে পড়ে যান। সোনিয়ার নিজেরও আত্মমগ্নতার স্কেলের গভীরে অবস্থান ছিল। আমরা সব সময় লোকজনের ব্যক্তিগত লক্ষণ বা বৈশিষ্ট্যের উপর অতিরিক্ত মাত্রায় জোর দেই, কিন্তু কখনো কোনো সম্পর্কের ক্ষেত্রে একটা দিক কিভাবে আর একটা দিককে গঠন করছে বা প্রভাবিত করছে সেই জটিল চিত্রের দিকে খেয়াল করি না। সম্পর্কের নিজেরও একটা জীবন ও ব্যক্তিত্ব আছে, এবং একটা সম্পর্ক গভীর আত্মকামী হতে পারে। দুই পক্ষ থেকেই আত্মকামিতার প্রবণতা বেরিয়ে আসতে পারে। একে অন্যের অনুভূতি বোঝার ও একাত্ম হওয়ার অভাবই কোনো সম্পর্কে সাধারণত আত্মকামী করে তোলে। অনুভূতি বোঝার ও একাত্ম হওয়ার অভাবই সঙ্গীকে তার গভীর আত্মনিমগ্নতার প্রতিরক্ষা বুহের গভীরে ঠেলে দেয়। টলস্টয়ের ক্ষেত্রে ঠিক তার স্ত্রী কর্তৃক ডায়েরি পড়ার সময় থেকেই এটা শুরু। প্রত্যেকেরই বৈচিত্র্যময় গুণ, বৈশিষ্ট্য ও বোধ বুদ্ধি ছিল, যার মধ্যে দিয়ে তারা একে অপরকে দেখার চেষ্টা করেছে। সোনিয়া একটি রক্ষণশীল পরিবারে বড় হয়েছে। সেই কারণে টলস্টয়ের বহুগামিতার বিষয়টি জানতে পেরে তাকে বিয়ের ব্যাপারে তিনি অনুশোচনায় দগ্ধ হয়েছেন। অন্যদিকে টলস্টয় একজন শিল্পী। তার কাছে সোনিয়ার প্রতিক্রিয়ার অর্থ হলো সে তার ভেতরের আত্মাটাকে দেখতে অক্ষম। তার বিবাহিত নতুন জীবনের আকাঙ্ক্ষাকে বোঝার চেষ্টা করছে না। তারা একে অপরকে ভুল বুঝেছিল এবং এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যায় যার স্থায়িত্ব ছিল 48 বছর। টলস্টয়ের আধ্যাত্মিক বা ধর্মীয় সংকট এই আত্মকামিতার মাত্রাকে চিত্রিত করেছে। যদি প্রত্যেকেই সেই মুহূর্তে একে অপরের প্রতিক্রিয়াকে অপরজনের চোখ দিয়ে দেখার প্রচেষ্টা চালাতে পারতেন, তাহলে হয়তো সবকিছু ঠিক হয়ে যেত। টলস্টয় স্ত্রীর প্রতিক্রিয়ার বিষয়ে পরিণামদর্শী হতে পারতেন। স্ত্রী সোনিয়া তার সাথে পুরো জীবন স্বস্তিদায়কভাবে কাটাতে পারতেন। এটা তাকে বারবার গর্ভবতী হওয়া এবং অধিক সন্তান নেওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সহায়তা করতে পারত। সোনিয়া গভীরভাবে আধ্যাত্মিক ছিলেন না। তাদের সম্পর্কটা ছিল অতিমাত্রায় শারীরিক। কেন টলস্টয় আশা করেন যে তার স্ত্রী আকস্মিক পরিবর্তন হয়ে যাবে? স্ত্রীর পরিবর্তন বিষয়ে টলস্টয়ের দাবি ছিল জবরদস্তিমূলক ও পীড়াদায়ক। তাকে অনুসরণ করার দাবি না করে এর বদলে স্ত্রীকে নিজের অবস্থান সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারতেন। এমনকি স্ত্রীর অবস্থানও তার প্রয়োজনীয়তা সম্পর্কে নিজের বুঝশক্তি প্রকাশ করতে পারতেন। সেটাই হতে পারত তার পক্ষ থেকে আধ্যাত্মিকতা বা নৈতিকতা বোধের সত্যিকারের প্রকাশ। তার স্ত্রী তার এই পরিবর্তনকে শুধুমাত্র হিপোক্রেসি হিসেবে না দেখে এমন একজনকে দেখতে পেতেন যিনি ছিলেন আসলে একজন অসুখী মানুষ, যিনি ছোটবেলা থেকে কখনো সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারেননি এবং যিনি ব্যক্তিত্বের সংকটে ভুগছিলেন। তার নতুন জীবনকে সত্যিকারের ভালোবাসা এবং সমর্থন দিতে পারতেন, এবং একই সাথে খুবই ভদ্রচিত্রভাবে তাকে অনুসরণ করা থেকে নিজেকে বিরত রাখতে পারতেন। পারস্পরিক সমঝোতাপূর্ণ আত্মকামিতার ক্ষেত্রে সহানুভূতির এই ব্যবহারের আবার বিপরীত প্রভাব আছে। এক পক্ষের এই ধরনের ব্যবহার অপর পক্ষকে নরম করে ফেলে এবং তাকে নিজের সহানুভূতি বা অনুভূতির প্রতি একাত্ম হওয়ার আমন্ত্রণ জানায়। যখন এক পক্ষ অপর পক্ষের দিকটাও দেখে এবং তার স্পিরিটের ভেতরে ঢুকে যেতে পারে, তখন যে কারোর পক্ষে তার আত্মরক্ষামূলক অবস্থানে টিকে থাকা কঠিন। এটা তোমাকে তার মতো হতে ইশারা করবে। মানুষ নিজের প্রতিবন্ধকতাকে দূর করতে গোপনে প্রবল আকাঙ্ক্ষা করে। ক্রমাগতভাবে সন্দেহপ্রবণ এবং প্রতিরক্ষামূলক হওয়া ক্লান্তিকর। একটি সম্পর্কের ক্ষেত্রে অন্যের অনুভূতি বোঝা ও তার সাথে একাত্ম হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো তার গুণ, বৈশিষ্ট্য ও বোধ বুদ্ধি বোঝা, যা অনিবার্যভাবে তোমার থেকে আলাদা হবে, যেটাকে তারা ভালোবাসা অথবা মনোযোগ অথবা উদারতার প্রতীক মনে করবে, তা তোমার চিন্তা থেকে অন্যরকম হতে পারে। এই গুণ, বৈশিষ্ট্য ও বোধ বুদ্ধির বেশিরভাগ অংশটা শৈশবকালে গড়ে ওঠে। মানুষ তার চেতনা দিয়ে এটা তৈরি করতে পারে না। তাদের গুণ, বৈশিষ্ট্য ও বোধ বুদ্ধি মাথায় রাখলে তুমি তাদের স্পিরিট ও পরিপ্রেক্ষিতের ভেতর ঢুকতে পারবে, বিশেষ করে যখন তুমি রক্ষণাত্মক হতে চাইবে। এমনকি এভাবে গভীর আত্মকামীরাও তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারবে, কারণ এত গভীরভাবে সাধারণত কেউ তাদের প্রতি মনোযোগ দেয়নি। আত্মকামিতার ধরনের মানদণ্ডে তোমার সম্পর্কের পুরোটা পরিমাপ করো। এতে এক ব্যক্তি অথবা অপর ব্যক্তি নয়, সম্পর্কের পুরো মাত্রাটাই বদলে যেতে পারে। 4. স্বাস্থ্যকর আত্মকামী, মেজাজ মর্জি, সমঝদার। 1915 সালে বিখ্যাত ইংরেজ অনুসন্ধানকারী স্যার আর্নেস্ট হেনরি
1874 থেকে 1922 অ্যান্টার্কটিকা অভিযানে বের হন, কিন্তু অক্টোবর মাসে তার জাহাজ এন্ডুরেন্স অ্যান্টার্কটিকার একটি তুষার স্তূপে বরফখণ্ডের ফাঁদে আটকা পড়ে। দীর্ঘ 8 মাসের বেশি সময় ধরে জাহাজ আটকে থাকায় তিনি তা পরিত্যাগের নির্দেশ দেন। হেনরির জন্য এটা ছিল প্রথম কোনো মানুষ্য দলকে নেতৃত্ব দিয়ে অ্যান্টার্কটিকা মহাদেশ পাড়ি দেওয়ার সুযোগ, কিন্তু তিনি এই অভিযানকে পরিত্যাগ করতে বাধ্য হলেন। একজন অনুসন্ধানকারী হিসেবে এটা ছিল তার ক্যারিয়ারের শীর্ষ চূড়ান্ত ওঠার সুযোগ, কিন্তু এখন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তার ওপর চেপে থাকা দায়িত্ববোধ। 27 জন মানুষকে কিভাবে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়া যায় তার প্রতিদিনের সিদ্ধান্তের উপর নির্ভর করছিল তাদের সবার জীবন। এই লক্ষ্যটা উপলব্ধি করার সাথে সাথেই তার সামনে কিছু প্রতিবন্ধকতার চিত্র চলে আসলো। কঠিন শীত তাদের প্রায় আঘাত করতে, ক্রমাগত প্রবাহমান স্রোত, ভাসমান তুষারখণ্ডের বরফ যেটার উপর তারা শিবির স্থাপন করেছে তা অন্যদিকে টেনে নিয়ে যেতে পারে। আলো ছাড়া সামনের দিনগুলো নিঃশেষ হতে চলা খাবার সরবরাহ, কোনো ধরনের রেডিও যোগাযোগ এবং তাদের নিয়ে যাবার জন্য জাহাজের অভাব। কিন্তু সবচেয়ে বড় বিপদ হলো জাহাজের লোকজনের মনোবল ধরে রাখা। এটাই তার মনকে সবচেয়ে বেশি আচ্ছন্ন করে রেখেছিল। অসন্তুষ্টি তাদের মধ্যে বিরক্তিভাব ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে। শিগগিরই লোকজন কঠোর পরিশ্রমের কাজ করা বন্ধ করে দিতে পারে, তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তার নেতৃত্বের ওপর আস্থা হারিয়ে ফেলতে পারে। একবার এই পরিস্থিতি দাঁড়ালে সবাই নিজের জন্য হয়ে যাবে, অর্থাৎ সবাই সবার না, নিজের জন্য চেষ্টা করবে। হেনরি উপলব্ধি করলেন আবহাওয়া পরিবর্তনের উপর নজর রাখার চাইতেও তাদের দলীয় স্পিরিটের ওপর তাকে বেশি নজরদারি করতে হবে। প্রথম যে জিনিসটা তাকে করতে হবে তা হলো এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে এবং জাহাজের আরোহীদের মধ্যে সঠিক আত্মপ্রত্যয় জাগিয়ে তুলতে হবে। আর এই কাজটা প্রথম নেতার কাছ থেকেই শুরু হতে হবে। তাকে প্রথম নিজের সব ধরনের ভয় ও সন্দেহ, সংশয় দূর করতে হবে। তুষার স্তূপের বরফখণ্ডের উপকারের প্রথম সকালে তিনি সবার আগে ঘুম থেকে জেগে উঠে গরম চা প্রস্তুত করলেন। নিজে নিজেই সবাইকে চা পরিবেশন করলেন। তিনি বুঝতে পারছিলেন সবাই তার দিকে তাকিয়ে আছে, এটা বুঝতে যে তিনি তাদের দুর্দশা সম্পর্কে কি অনুভব করছেন। সুতরাং নতুন আবাসস্থল ও আসন্ন সমস্যা নিয়ে নানা রকম কৌতুক করে তিনি তার মেজাজকে উৎফুল্ল রাখার চেষ্টা করেন। এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার সম্পর্কে নিজের ধারণা নিয়ে অন্যদের সাথে আলোচনা করার এটা সঠিক সময় নয়, কারণ সেটা অন্যদের আরো উদ্বিগ্ন করে তুলতে পারে। তারা বাঁচতে পারবে কিনা তা নিয়ে তার আশাবাদ কথায় প্রকাশ করবে না, বরং কিছু অনুভব করেন। এমনকি এজন্য যদি নকল অভিনয় করতে হয় তাও তিনি করবেন। সবাই বুঝতে পারলেন যে তার আসন্ন শীতকালের ফাঁদে পড়ে গেছে। এই অবস্থায় তাদের যা প্রয়োজন তা হলো নিজেদের মনোযোগকে ভিন্ন দিকে প্রবাহিত করা, অন্য কোনো কিছু দিয়ে মনকে আচ্ছন্ন করে রাখা এবং অভ্যন্তরীণ আত্মবলকে চাঙ্গা করে রাখা। এই কারণে হেনরি কে কি করবে তার তাৎক্ষণিক একটি ডিউটি রোস্টার তৈরি করলেন। তিনি জনবলকে গ্রুপে ভাগ করে রোস্টারিটি এমনভাবে তৈরি করলেন যাতে কাউকে সবসময় একই কাজ করতে না হয়। প্রতিদিন একটি সাধারণ লক্ষ্য তাদের পূরণ করতে হবে। কিছু পেঙ্গুইন অথবা সিল শিকার করা, জাহাজের স্টোর থেকে কিছু জিনিসপত্র তাঁবুতে আনয়ন করা, শিবির আরো ভালো করার জন্য নির্মাণ কাজ করা। হেনরি তাদের এসব কাজ দিয়েছিলেন যাতে দিনের শেষে সবাই ক্যাম্প ফায়ারকে ঘিরে একত্রে বসে উপলব্ধি করতে পারেন এখানকার জীবনকে সহজ করতে সবাই কিছু না কিছু কাজ করছে। যতই দিন গড়াচ্ছিল ততই তিনি সবার মাঝে তীক্ষ্ণ একটা মেলবন্ধন রচনা করতে সমর্থ হয়েছিলেন। ক্যাম্প ফায়ারের সময় তিনি প্রত্যেকের কাছে যেতেন এবং তাদের সাথে গল্প করতেন। বিজ্ঞানীদের সাথে বিজ্ঞান নিয়ে, নন্দন তত্ত্ববিদদের সঙ্গে তার প্রিয় কবি এবং গায়কদের নিয়ে কথা বলতেন। তিনি আসলে তাদের মূল স্পিরিটে ঢুকে পড়ার চেষ্টা করেছিলেন এবং তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা তাতে গভীর মনোযোগ দেবার চেষ্টারত ছিলেন। বাবুর্চিকে দেখে ক্ষুব্ধ মনে হতে লাগলো, কারণ তাকে তার পোষা বিড়ালকে হত্যা করতে হবে। বিড়ালকে খাওয়ানোর মতো খাবার তাদের নেই। এই কাজটি আগে স্বেচ্ছায় শ্যাকলেটন নিজে করলেন। এটা পরিষ্কার মনে হচ্ছিল যে কঠোর পরিশ্রমের কারণে পদার্থবিদদের সময়টা খুবই খারাপ যাচ্ছে। রাতে তিনি ধীরে ধীরে খাবার গ্রহণ করলেন এবং দেহ মনে ক্লান্তি নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ছিলেন। যখন শ্ল্যাগটন তার সঙ্গে কথা বলেন তখন বুঝতে পারলেন তার আত্মশক্তি ক্রমান্বয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে।
এটি উপলব্ধি করে স্ল্যাকেটন তার রোস্টারে পরিবর্তন আনলেন এবং তাকে কিছুটা হালকা কিন্তু গুরুত্বপূর্ণ কাজ দিলেন। কাজটি স্ল্যাকেটন এমনভাবে করলেন যাতে তিনি আবার নিজেকে কর্মবিমুখ মনে না করেন। খুব দ্রুতই তিনি গ্রুপের মধ্যে কিছু দুর্বলতা চিহ্নিত করলেন। এরকম প্রথমজন হলেন জাহাজের ফটোগ্রাফার ফ্র্যাঙ্ক হার্লে। সে খুবই ভালো ফটোগ্রাফার ছিল এবং কখনো অন্যান্য টুকিটাকি কাজ নিয়ে অভিযোগ করত না। তবে তার কিছুটা ঠেকারে বা আহ্লাদে ইচ্ছা ছিল। স্ল্যাকেটন অনুভব করলেন তার জন্য যা প্রয়োজন তা হলো সব সদস্যদের মধ্যে সে যেন নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতে পারে সেই ব্যবস্থা করা। সুতরাং বরফ জীবনের প্রথম কয়েকদিনেই স্ল্যাকেটন প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে হার্লের অভিমত জানার জন্য প্রশ্ন করতেন, যেমন খাদ্য সংরক্ষণাগার কেমন আছে। এছাড়া নিজের অভিমতের সাথে আরও কিছু যোগ করতে কোনো বিষয়ে তাকে মতামত দিতে বলতেন। হার্লেকে তিনি তার নিজের তাঁবুতে নিয়োগ দিলেন। এতে দুটো কাজ হলো, হার্লে নিজেকে অন্যদের চেয়ে গুরুত্বপূর্ণ একজন মনে করতে পারলেন এবং তার উপর স্ল্যাকেটন নজর রাখতে পারলেন। নাবিক হুবার্ট খুব আত্মকেন্দ্রিক এবং ভয়ানক শ্রোতা হিসেবে মনে হলো। তার প্রয়োজন ছিল অবিরাম মনোযোগ। এটা বুঝতে পেরে স্ল্যাকেটন অন্য কারোর চেয়ে তার সাথে বেশি কথা বলতেন, এমনকি গল্প করার জন্য তাকে নিজের তাঁবুতে নিয়ে আসতেন। অন্যদের কারো মাঝে সুপ্ত অসন্তুষ্টি পরিলক্ষিত হলে তা দূর করার জন্য তিনি তাদের ভিন্ন ভিন্ন তাঁবুতে পাঠিয়ে দিতেন। শীতের আগমনের সাথে সাথেই তিনি মনোযোগ দ্বিগুণ করলেন। একটা মুহূর্তে এসে তিনি লোকজনের ভেতর একঘেয়েমি উপলব্ধি করতে পারছিলেন। তারা একে অপরের সাথে খুব কম কথাবার্তা বলছিলেন। এই অবস্থাকে মোকাবেলা করার জন্য তিনি দিনে বরফের স্তূপের উপর কিছু খেলাধুলার আয়োজন করেন এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন গান বাজনা, কৌতুক, গল্প বলার ব্যবস্থা করেন। প্রতিটি সাপ্তাহিক ছুটির দিন অন্তত সতর্কতার সাথে পালন করতেন। বিশাল ভোজসভার আয়োজন করতেন। প্রচুর সূর্যালোক সহ বড় বড় দিনগুলো কোনোভাবে কেটে যাচ্ছিল। খুব অল্প দিনের মধ্যেই তিনি একটি উল্লেখযোগ্য বিষয় খেয়াল করলেন, লোকগুলো নিশ্চিন্তভাবে আমোদে হয়ে উঠছে। এমনকি একটি প্রবাহমান তুষারের বরফখণ্ডের উপকার জীবনের উপর বাধাকে তারা উপভোগ করছে বলে মনে হতে লাগলো। একটা পর্যায়ে যে বরফখণ্ডের উপর তারা ছিল তা মারাত্মকভাবে খুব ছোট হয়ে আসলো। সুতরাং তিনি সকলকে অ্যান্ডুরেন্সে থাকা ছোট 3টি লাইফ বোট বের করে তাতে উঠে পড়ার নির্দেশ দিলেন। তাদের দরকার ছিল স্থলভাগের দিকে যাওয়া। তিনি অশান্ত পানিকে উপেক্ষা করে বোটগুলোকে একত্র করে রাখলেন। বহু কষ্টে তারা নিকটস্থ এলিফ্যান্ট দ্বীপে যেতে সক্ষম হলেন। দ্বীপটি অনেকটা সরু সৈকতের টুকরার মতো। ওই দিন স্ল্যাকেটন জরিপ করে দেখলেন দ্বীপের অবস্থা তুষারখণ্ডের বরফ স্তূপের চেয়েও খারাপ। সময় তাদের প্রতিকূলে ছিল। একই দিন তিনি বোটকে সমুদ্রে ভাসমান কাছাকাছি অন্য কোনো দ্বীপে যাবার জন্য প্রস্তুত করার নির্দেশ দিলেন। এটা বুঝেও যে যাত্রাটি হবে খুবই ঝুঁকিপূর্ণ একটি প্রচেষ্টা। উত্তর পূর্ব থেকে প্রায় 800 মাইল দূরে ছিল দক্ষিণ জর্জিয়া দ্বীপ। সেখানে পৌঁছানোর সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। কিন্তু লোকগুলো এলিফ্যান্ট দ্বীপে দীর্ঘ সময় বেঁচে থাকতে পারবে না, কারণ দ্বীপটি সাগরের জন্য একেবারে উন্মুক্ত ছিল এবং সেখানে থাকা জন্তুদের আক্রমণে মৃত্যুর আশঙ্কা ছিল প্রবল। এই দুঃসাহসিক অভিযাত্রার জন্য স্ল্যাকেটন নিজে সহ অন্য 5 জনকে খুবই সতর্কতার সাথে বাছাই করলেন। তার বাছাই করা একজনের নাম ছিল হ্যারি ম্যাকনিশ। তাকে বাছাই করাটা ছিল কিছুটা অস্বাভাবিক ও অদ্ভুত, কারণ তিনি ছিলেন জাহাজের একজন কাঠমিস্ত্রি। জাহাজের সদস্যদের মধ্যে তার বয়সই সবচেয়ে বেশি ছিল। সে সময় তার বয়স ছিল 57 বছর। তিনি মেজাজ হারিয়ে ফেলতে পারেন এবং কঠোর পরিশ্রম নাও করতে পারেন। ছোট একটি বোটে এটা ছিল চূড়ান্তভাবে একটি ঝুঁকিপূর্ণ আরাম আয়েসহীন অভিযাত্রা। স্ল্যাকেটন তাকে পেছনে রেখে যেতে ভয় পাচ্ছিলেন। তাই তিনি এই অভিযাত্রার জন্য বোটকে প্রস্তুত করতে ও মেরামত করতে তাকে দায়িত্ব দিলেন, যাতে এই কাজের দরুন তিনি বোটের নিরাপত্তার ব্যাপারে এবং অভিযাত্রার সময় এটিকে ঠিক রাখতে ব্যক্তিগতভাবে দায়-দায়িত্ব অনুভব করতে পারেন। অবশেষে তারা জর্জিয়া দ্বীপের উদ্দেশ্যে তাদের অভিযাত্রা শুরু করলেন। অভিযাত্রার একটা পর্যায়ে এসে স্ল্যাকেটন খেয়াল করলেন ম্যাকনিশের আত্মবল ক্রমেই কমে আসছে এবং একসময় আকস্মিকভাবে সে দাঁড় টানা বন্ধ করে দিল। স্ল্যাকেটন আসন্ন বিপদের ঝুঁকি অনুভব করতে পারলেন। যদি তিনি ম্যাকনিশকে দাঁড় বেয়ে যাওয়া অব্যাহত রাখার আদেশ দেন তাহলে সে আরও বিদ্রোহী হয়ে উঠতে পারে। আবার ছোট একটি বোটে কয়েকজন গাদাগাদি করে বেশ কিছু সপ্তাহ থাকলে স্বল্প পরিমাণ খাবার শেষ হয়ে তারা মৃত্যুর মুখে পতিত হবেন। তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধির মাধ্যমে তিনি বোট থামিয়ে দিলেন এবং সবার জন্য দুধ গরম করার নির্দেশ দিলেন। তিনি বললেন যে আমি নিজে সহ সবাই খুব ক্লান্ত, একটু জিরিয়ে নিলে আত্মবল বাড়বে।
এতে ম্যাগনিশো লজ্জাকর অবস্থা থেকে পরিত্রাণ পেলেন এবং বাকি যাত্রাপথের জন্য যখনই প্রয়োজন হতো শ্ল্যাকেটন এই চাল ব্যবহার করতে লাগলেন। গন্তব্যস্থানের ঠিক কয়েক মাইল আগে একটি সামুদ্রিক ঝড় তাদের আবার পিছিয়ে দিল। তারা যখন দ্বীপে পৌঁছানোর ব্যাপারে খুব বেপরোয়াভাবে নতুন একটি উপায় খুঁজছিলেন, ঠিক তখন একটি ছোট্ট পাখি তাদের মাথার উপর এসে ডানা দুদিকে ছাড়িয়ে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে গেল। তারপর পাখিটি তাদের বোটে নামার চেষ্টা করতে লাগলো। শ্ল্যাকেটন তার স্বাভাবিক আত্মসংযম দিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ করে তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে উঠে দাঁড়িয়ে বন্য প্রাণীর মতো দোল খেয়ে পাখিটির উপর ঝাঁপিয়ে পড়তে চাইলেন। পরক্ষণেই তিনি যেন নিজেকে ফিরে পেলেন, এমন কাজের জন্য কিছুটা লজ্জিত হয়ে আবার বসে পড়লেন। গত 15 মাস ধরে অন্য মানুষদের জন্য তিনি নিজের হতাশাবোধকে নিয়ন্ত্রণে বা চেপে রাখতে এবং মনোবল বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। তিনি একটি ঐকতান স্থাপন করতে পেরেছিলেন। এটা থেকে সরে আসার এখন সময় নয়। মিনিটখানেক পরে তিনি একটি কৌতুক বললেন এবং মনে মনে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করলেন, যত চাপই অনুভব করুক না কেন আর কখনো এমন আচরণ প্রকাশ করবেন না। বহু বাধা বিপত্তি এবং সমুদ্রের উত্তাল খারাপ আবহাওয়া মোকাবেলা করে অবশেষে তাদের ছোট্ট বোটটি দক্ষিণ জর্জিয়া দ্বীপে ভিড়তে সক্ষম হলো। কয়েক মাস পর তিনি শিকারীদের সহায়তায় বাকি সবাইকে এলিফ্যান্ট দ্বীপ থেকে উদ্ধার করে নিয়ে আসলেন। তাদের বিরুদ্ধে সব প্রতিকূলতা, যেমন পরিবেশ, অসম্ভব ভূখণ্ড, ছোট বোট এবং তাদের সম্পদের স্বল্পতা বা অভাব বিবেচনা করে এটা ছিল ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য বেঁচে ফেরার গল্প। শ্ল্যাকেটন তার ধীরস্থির নেতৃত্বের ভূমিকা দিয়ে এই পরিস্থিতি উতরাতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীতে আরও একজন বিখ্যাত অনুসন্ধানকারী, স্যার এডমন্ড হিলারি, এটাকে সংক্ষেপে এভাবে বলেছিলেন, বিজ্ঞানের নেতৃত্বের জন্য আমাকে স্কটকে দাও, দ্রুত ও দক্ষতা সম্পন্ন ভ্রমণের জন্য আমুন্ডসেন, কিন্তু নিরাশ বা হতাশার অবস্থায় যখন দেখবে আর কোনো উপায় নেই, তখন হাঁটু মুড়ে বসে পড়ো আর শ্ল্যাকেটনকে পাওয়ার জন্য প্রার্থনা করো। ব্যাখ্যা: ঝুঁকিপূর্ণ ও বেপরোয়া পরিস্থিতিতে জাহাজ সবার জীবন বাঁচানোর দায়িত্ব যখন শ্ল্যাকেটন নিজের কাঁধে অনুভব করতে পারলেন, তখন তিনি বেঁচে থাকা ও মৃত্যুর মধ্যে কোন জিনিসটা পার্থক্য রচনা করতে পারবে তা বুঝতে পারলেন। তিনি উপলব্ধি করলেন সেটা হলো মানুষের মনোভঙ্গি, যা দেখা যায় না। বইতে এটা কদাচিৎ আলোচনা বা বিশ্লেষণ করা হয়। এই বিষয়ের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই, কিন্তু এখন পর্যন্ত সবকিছুর মধ্যে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রতিকূল পরিস্থিতিতে তাদের আত্মবলের কিছুটা গভীরে থাকা মনোভঙ্গি দৃঢ় করে এবং তাদের ঐক্যের ফাটল সংশোধন করে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যদিও তা খুবই কঠিন একটা ব্যাপার ছিল। যদি তুষার স্তূপের বরফখণ্ড থেকে বের হয়ে আসার প্রচেষ্টা তাদের অধৈর্যশীল করে তুলত, তবে তা হতো নিশ্চিত মৃত্যুর পথে যাত্রা। যদিও কেউ কেউ এমন তাগিদ দিচ্ছিলেন, শ্ল্যাকেটন আদিম যুগের মানুষের মৌলিক স্বভাব চরিত্রে ফিরে গেলেন। একটি গ্রুপ বিপদে পতিত হয়েছে, যেখানে বেঁচে থাকার জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই ধরনের পরিস্থিতিতে আমাদের বহু পূর্বের প্রাচীন যুগের পূর্বসূরীরা তাদের শ্রেষ্ঠ সামাজিক দক্ষতা, একে অপরের মেজাজ মর্জি উপলব্ধি করার সামর্থ্য দিয়ে সহযোগিতা করতেন। তুষার স্তূপের বরফখণ্ডের অন্ধকার মাসগুলোতে শ্ল্যাকেটন নিজে এই প্রাচীন সহানুভূতির দক্ষতা পুনঃ আবিষ্কার করেন, যা আমাদের সবার মাঝে সুপ্ত থাকে। শ্ল্যাকেটনের এই পদ্ধতি আমাদের সবার মধ্যে মডেল হতে পারে। প্রথম, তিনি বুঝেছিলেন এমন অবস্থায় প্রাথমিকভাবে যে জিনিসটা ভূমিকা রাখতে পারে তা হলো তার নিজের অঙ্গভঙ্গি বা মনোভঙ্গি। নেতার মনোভঙ্গি অন্যদের মাঝে সংক্রমিত করতে হবে। এর বেশিরভাগই সংগঠিত হয় অমৌখিক স্তরে, কারণ বেশিরভাগ মানুষই নেতার বডি ল্যাঙ্গুয়েজ বা দেহভঙ্গি এবং কথার টোন অনুসরণ করেন। শ্ল্যাকেটন পরিপূর্ণ আত্মবিশ্বাস ও আশাবাদ দিয়ে নিজেকে অনুপ্রাণিত করেছিলেন এবং তা কিভাবে সহযোগীদের আত্মবিশ্বাসে সংক্রমিত হয় সেটা দেখিয়েছিলেন। দ্বিতীয়ত, ব্যক্তি এবং গ্রুপের মধ্যে তার মনোযোগকে প্রায় সমানভাবে ভাগ করতে হয়েছিল। খাওয়ার সময় গ্রুপের আলাপ আলোচনার স্তর, কাজের সময় তাদের প্রতিজ্ঞা, বিনোদনের পর তাদের মেজাজের কিভাবে দ্রুত উন্নতি হচ্ছে, এইসব বিষয় তিনি পর্যবেক্ষণ করতেন। আর ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকের কথার টোন শুনে কত তাড়াতাড়ি তারা তাদের খাবার খান, কত ধীরে তারা বিছানা ছাড়েন, এসব পর্যবেক্ষণ করে তিনি তাদের আবেগ উপলব্ধি করতেন। তিনি যদি কোনো বিশেষ আবেগ কারো মধ্যে লক্ষ্য করতেন, তবে নিজের এমন মেজাজ মর্জি হলে কি করতেন তা উপলব্ধির মাধ্যমে ওই ব্যক্তি কি করতে পারেন তা বোঝার চেষ্টা করতেন। তাদের কোনো কথা বা আচার আচরণে হতাশ অথবা নিরাপত্তাহীনতার কোনো চিহ্ন আছে কিনা তা খুঁজতেন। এক একজনের মানসিকতার ওপর ভিত্তি করে তাকে ভিন্ন ভিন্ন দাওয়াই দিতে হতো। যেহেতু মানুষের মেজাজ দ্রুত পরিবর্তিত হয়, সেহেতু তাকেও এর সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হতো। তৃতীয়ত, কারো আত্মপ্রত্যয়ের মধ্যে কোনো খাদ অথবা নেতিবাচকতা চিহ্নিত করতে তাকে
তাকে খুবই শোভন হতে হয়েছিল। গালাগাল বা বকাবকি মানুষকে লজ্জিত করে এবং তাকে অন্যদের থেকে আলাদা করে ফেলে। এটা এক ধরনের সংক্রামক বা ছোঁয়াচে প্রভাবের মতো কাজ করে। এর চেয়ে ভালো তাদের সাথে কথা বলতে হবে, তাদের আত্মবলের অভ্যন্তরে ঢুকতে হবে এবং হয় তাদের মেজাজ মর্জির উন্নতির পরোক্ষ পন্থা বের করতে হবে অথবা তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে, কিন্তু তারা যেন তা বুঝতে না পারে। শ্ল্যাকেডন যেহেতু তার চর্চা করেছিলেন, সেহেতু তিনি লক্ষ্য করেছিলেন যে এক্ষেত্রে কতটা উন্নতি করতে পেরেছেন। সকালবেলার এক ঝলক দৃষ্টিতেই তিনি বুঝতে পারতেন লোকজন পুরো দিন কেমন প্রতিক্রিয়া এবং কাজকর্ম করবে। তার সহকর্মী কিছু নাবিক তাকে একজন আধ্যাত্মিক মানুষ মনে করতেন। বোঝো বা অনুধাবন করো। প্রয়োজনই মানুষের অন্যের আবেগ অনুভূতি বোঝা ও তার সাথে একাত্ম হওয়ার ক্ষমতা বিকাশ করে। যদি আমরা মনে করি আমাদের বেঁচে থাকাটা নির্ভর করে কতটা ভালোভাবে আমরা অপরের মেজাজ মর্জি এবং মন মূল্যায়ন করি তার উপর, তাহলে আমরা অন্যের অনুভূতি বোঝার ক্ষমতার উপর মনোযোগ নিবদ্ধ করার পন্থা খুঁজে পাব। সাধারণ সময়ে আমরা এই প্রয়োজনটা অনুভব করি না। যেসব মানুষের সাথে আমরা কারবার করি, আমরা ধরে নেই তাদের আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। জীবনটা নিষ্ঠুর হতে পারে এবং আমাদের অন্য অনেক কাজ করতে হয়। আমরা অলস এবং পূর্বের ধ্যান ধারণা বা বাজ বিচারের উপর নির্ভর করাটা পছন্দ করি। কিন্তু বাঁচা মারার প্রশ্নে আমাদের সফলতা নির্ভর করে অন্যের অনুভূতি বোঝার দক্ষতার উন্নতি বা বিকাশের উপর। আমরা সাধারণত এই সম্পর্কে সচেতন নই, কারণ আমাদের জীবনের সমস্যা এবং অন্য মানুষের মেজাজ মর্জি ও উদ্দেশ্যের ক্রমাগত ভুল পাঠের মধ্যে কোনো সংযোগ দেখতে পাই না এবং সীমাহীন সুযোগ হাতছাড়া করি। প্রথম পদক্ষেপ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অন্যের অনুভূতি বোঝার জন্য তোমার একটি উল্লেখযোগ্য সামাজিক উপাদান আছে যা তুমি চর্চা করো না। এটাকে দেখার সবচেয়ে ভালো উপায় হলো এই দক্ষতাকে বের করে আনতে হবে। অবিরাম আত্মকেন্দ্রিকতা বন্ধ করো এবং মানুষের প্রতি গভীর মনোযোগ দাও। পরিবর্তনশীল ব্যক্তিক এবং দলীয় মেজাজমর্জির সুরের সাথে নিজের সুর মিলিয়ে নাও। প্রত্যেক ব্যক্তির বিশেষ ধরনের মানসিক অবস্থা এবং কি তাকে তাড়িত করে তা পাঠ করো। তাদের পরিপ্রেক্ষিত গ্রহণের চেষ্টা করো। তাদের পৃথিবী এবং চিন্তা চেতনা বা ধ্যান ধারণায় প্রবেশের চেষ্টা করো। তুমি সম্পূর্ণ অমৌখিক বা অকথ্য আচার আচরণের বিশ্ব সম্পর্কে আকস্মিকভাবে সচেতন হয়ে উঠবে, যার অস্তিত্ব সম্পর্কে তুমি আগে কখনোই জানতে না। এমন সচেতন হয়ে উঠবে যেন তোমার চোখ এখন হঠাৎ করেই অতি বেগুনি আলোক রশ্মি দেখতে পাচ্ছে। একবার তুমি এই ক্ষমতা উপলব্ধি করতে পারলে তুমি এর গুরুত্ব অনুভব করতে পারবে এবং নতুন সামাজিক সম্ভাবনা সম্পর্কে তোমার নিজেকে সচেতন মনে হবে। আমি আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করি না তুমি কেমন বোধ করছো, কারণ তাতে আমি নিজেই আঘাতপ্রাপ্ত হই। ওয়াল্ট হোয়াইটম্যান। শ্রোতা বন্ধুগণ, শেষ হলো আজকের দ্বিতীয় অধ্যায়। আপনাদের যদি অধ্যায়গুলো বা পর্বগুলো শুনে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বন্ধুদের কাছে শেয়ার করবেন। পরবর্তী পর্ব পেতে আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।